ওই পেছি, দেখ তো এই মেয়েটা কেমন। প্রিয়া শিহাবের পাশে বসে ফোন স্ক্রল করছিল। শিহাবের কথায় রাগী চোখে তাকায় ওর দিকে, হালকা ক্রোধ নিয়ে বলে, ওই শালা, তোকে না বলছি আমাকে পেঁচি বলে না ডাকতে? কতবার বলবো আমার একটা সুন্দর নাম আছে প্রিয়া। এই সুন্দর নামটা বিকৃত করে তুই পেঁচি কেন বলিস? হ্যাঁ, তুই কি খুব ভালো নাকি যে আমাকে শালা বলে গালি দেস? আমি কি কিছু বলি? শিহাবের কথায় প্রিয়া মুখ বাঁকালো, বেশ ভাব নিয়ে বলল, তা বলবে কেন? বললেই তো তোমার গোপন তথ্য ফাঁস হয়ে যাবে। অতপর রাম ধোলাই। শিহাব বিড়বিড় করে হতাশা নিয়ে বলল, কোন দুঃখেছে খালাতো বোনকে বেস্টন বানাতে গেলাম। আল্লাহ মারুম, সবার আদরের একমাত্র মামাদের ভাগ্নি, খালার বোনের মেয়ে। এমন একটা ভাব যেন আমাকে করে পাইছে। প্রিয়া শিহাবের পাশে বসে থাকার কারণে কথাগুলো শুনতে পেল। শিহাবকে আর একটু জ্বালানোর জন্য বলল, তা তুই ভুলে গেলি তোকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে আমার বড় আম্মুর মায়া লেগেছিল, তারপর তোকে নিজের সাথে নিয়ে এসেছে। আমি বড় না তুই বড়? জানলে কিভাবে আমাকে পেয়ে আনছে? বরং তোকে পেয়ে আনছে। প্রিয়া ভেংচি কেটে বলল, আমাদের থেকে শাকিল ভাই বড়, তো সে বলেছে তোকে পেয়ে আনছে, আমাকে না। তুই দেখিস না সবাই আমায় বেশি ভালোবাসে। শিহাব হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে উত্তর দিল, হ্যাঁ বুঝছি বোন, আর যুক্তি দিতে হইব না। আগে বল এই মেয়েটা কেমন। শেষ কথাটা বলে নিজের হাতের মুঠোয় থাকা ফোনের স্ক্রিন প্রিয়ার সামনে ধরল। প্রিয়া বিরক্ত হলো, হবে বা না কেন? এই নিয়ে কতগুলো মেয়ের পিক দেখিয়েছে আল্লাহ মানু। গার্লফ্রেন্ড আর না হলেও 5 কি 6টা আছে। এইসব দেখে বিরক্ত হয়ে তখন প্রিয়া বলে, আরো কয়েকটা করে 12টা পূরণ করলেও তো পারিস। শিহাব উদাস হয়ে বলে, করলে করা যায় বুঝলি, কিন্তু কট খেয়ে গেলেই তো সমস্যা। তখন বেশি আর এতগুলো করতে পারবো না। এই হাতে গোনা 2-3টা ছাড়া ওদের ঠকলে লেপটে থাকে, বুঝলি? হ্যান্ডসাম বলে কথা। প্রথমে উদাস, তারপর আবার ভাব, মানে 1 নাম্বারের প্লে বয়। প্রিয়া বেশ আয়েশ করে গাছের সাথে হেলান দিয়ে বসে ভাবলেশীন ভাবে বলল, এখন যদি বলি এই মেয়েটা সুন্দর না, তাহলে তুই অন্য আরেকটা দেখবি, কিন্তু বিশ্বাস কর মেয়েটাকে দেখতে পেতনির মতো। তুই নিজে তো সুন্দর না, দেখতে পেচির মতো, আবার ওকে পেতনি বলিস কিভাবে? মুখ দিয়ে বলি, যেহেতু আমি দেখতে পেঁচির মতো তাই অন্য মেয়ে দেখে আমার ভালো লাগবে না, এটাই তো নর্মাল। হলে তোকে কে বলে বলদের মতো আমায় দেখাইতে? শিহাব পাশ থেকে উঠতে উঠতে বলল, বলদ? আমি বলদ? থাক, তোকে পরে দেখে নেব। বাক্যটুকু শেষ করেই হনহন করে চলে গেল। যাবার আগে ইমনের কাছে নিজের ব্যাগ দিয়ে গেল। ইমন এতক্ষণ ভাবলেশীন ভাবে ওর 2 কাজিনদের ঝগড়া দেখছিল। জানতো আজকে শিহাবের ব্যাগ থেকেই টানতে হবে, এই আর নতুন কি। কলেজ ছুটির পর কলেজের পাশে ছোট লেক পার্কে আসবে প্রতিদিন 2 জন, সাথে থাকবে প্রিয়ার বান্ধবী শোভা। শুভাও এতদিনে ওদের ঝগড়া দেখতে দেখতে অভ্যাস করে ফেলেছে। তবে ইমনের বেশিক্ষণ ঝগড়া দেখতে হয় না, কারণ ওর ছুটি হয় দেরিতে। ক্লাস 9-এ পড়ে কিনা। শুভা ওদের ঝগড়া শেষে প্রতিবারের মতো এইবারও বলল, অকারণে বাচ্চাদের মতো ঝগড়া তোদেরকে কোনোদিন শেষ হবে না। প্রিয়া কিছু বলল না, চুপ করে রইল। এই কথার উত্তর আগেই দিয়ে দিয়েছি। এই কথা বারবার বলা মোটেই পছন্দ করে না প্রিয়া, তাই চুপ রইল। তবে চুপ রইল না ইমন, হাই তুলে বলল, আরে আপু, তুমি গিয়ে বলো না, এগুলো তো কিছুই না। বাসায় থাকলে হাতাহাতি লেগে যায়, পাবলিক প্লেসে শুধু আত্মসম্মান বজায় রেখে শুধু মুখে ঝগড়া করে। আমি বুঝি না, যেদিন ওদের ঝগড়া হবে সেদিন আমাকে ভার গ্রহণ করতে হবে। তার উপরে স্যারের কিসের না কিসের সমস্যা জন্য হাফ ক্লাস করায়। ওর কথা শেষ হতেই প্রিয়া উঠে দাঁড়ালো, ইমনের দিকে তাকিয়ে বলল, তোর কথা শেষ নাকি আমি একাই চলে যাব? ইমন প্রতি উত্তর করল না, শুধু বিড়বিড় করে বলল, নিজের মুখ বুলেটের গতিতে চলতেই থাকে, আর আমি বললে দোষ। যত সব। রাশেম চৌধুরীর 2 ছেলে 2 মেয়ে। তার বিবি ফুলবানু বেগম, বড় ছেলে মাহবুব, তারপর তার 2 মেয়ে আফসানা আর রুবেরা, ছোট ছেলে মাহমুদ। মাহবুবের 2 সন্তান, বড় মেয়ে মেহিরুন আর ছেলে নাম ইমন। আফসানা বেগমের 3 ছেলে, শাকিল, শিহাব আর সিফাত। রুবেলা 1 মেয়ে, নাম প্রিয়া। মাহমুদের কোনো সন্তান নেই, বিয়ে হয়েছে সবে 3 মাস। প্রিয়ার বাবা প্রিয়ার যখন সবেমাত্র 4 বছর তখন মারা যায়। প্রিয়ার মা বাবার একমাত্র সন্তান ছিল। সে মারা যাওয়ায় প্রিয়ার মা
রুবেলা প্রিয়াকে নিয়ে তার বাবার বাসায় চলে এসেছে। রুবেলাকে সবাই ভীষণ ভালোবাসে। স্বামী মারা যাওয়ার পর চলে এসেছে বাবার বাড়ি, তাছাড়া শ্বশুর শাশুড়িও নেই, তারা গত হয়েছে বহুকাল। রুবেলা একা কী করবে মেয়েকে নিয়ে, অতঃপর ওর বাবা রাশেম চৌধুরী নিজের মেয়েকে নিয়ে নিজের কাছে নিয়ে আসেন। নানু বাসায় বড় হতে থাকে প্রিয়া। শিহাবের বাবা মা গ্রামের বাড়িতে থাকে। গ্রামে পড়ালেখা করানো যেত, তবে শিহাবের মার ইচ্ছে ছেলেকে শহরেই পড়াবে, তাই শিহাবও ছোট থেকে নানুর বাড়িতে থেকে লেখাপড়া করে। তবে শিহাবের বাবা ওর খরচ নিজেই বহন করে, সে চায় না তিনি বেঁচে থাকতে অন্য কেউ তার ছেলের খরচ বহন করুক। সূর্য আকাশে মাঝামাঝি থেকে ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছে। গরম এখন পুরোপুরি কেটেও ওঠেনি, আবার অতটাও তীব্র নয়। প্রিয়া আর ইমন সবেমাত্র বাসে এসেছে। বসার কক্ষে চোখ পড়তেই দেখতে পেল ছোট মামির ছোট বোন আর বড় বোনের মেয়ে বসে আছে। তাদের পাশেই বসে আছে মেহিরুন আপু আর ছোট মামি। রুবি মানে প্রিয়ার ছোট মামির চোখ ওদের উপর পড়তেই মুচকি হেসে সোফা থেকে উঠে এলো, আলতো হেসে বলল, এসে গেছো? তা শিহাব আসেনি? না গো মামি, সে এত তাড়াতাড়ি বাসায় আসার মানুষ নাকি? ছোট আন্টি আর নাবিলা কখন এসেছে? এসেছে মিনিট খানিক। তোমরা ফ্রেশ হয়ে আসো, খাবার দিচ্ছি। প্রিয়া আর বাক্য বিনিময় করল না। সিঁড়ি বেয়ে উপরে নিজের জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল। ইমন নিজের কক্ষে চলে গেল। বেশ সময় নিয়ে নিচে নেমে এলো প্রিয়া। এতক্ষণে শিহাবও চলে এসেছে। প্রিয়া সবার ঘরে না দাঁড়িয়ে ঢুকলো রান্নাঘরে। প্রিয়ার মা রুবেলা আর বড় মামি মরিয়ম বেগম রান্না করছে। প্রিয়া গিয়ে মাকে জড়িয়ে ধরলো পেছন থেকে। রুবেলা মুচকি হাসল। এইটা প্রিয়ার নিত্য দিনের অভ্যাস, বাসায় ফিরে ফ্রেশ হয়ে মায়ের কাছে আসা। কালকে তোর বড় আম্মু আসবে। প্রিয়ার মুখ চকচক করে উঠল। মাকে ছেড়ে দাঁড়ালো, শুধালো, শাকিল ভাইও কি চট্টগ্রাম থেকে আসবে? কি জানি, ও আসলে সব ভাই বোন এক হতে পারতি। সাথে তোর ছোট মামির বোনের মেয়েও ছিল। আমি ফোন করে বলবো আসার জন্য। সবাই এক হলেই আড্ডা জমে যাবে। এখন যাও, গিয়ে খেতে বসো। দুপুরে তো খাওনি। প্রিয়া হালকা হেসে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। শিহাব আর ইমনও খায়নি, তাই তিনজন মিলে খেয়ে নিল। সন্ধ্যার পর সবাই আড্ডা দিতে বসেছে। মেহরুনের ইচ্ছে ছিল বই পড়ার, তবে সবাই যেখানে আড্ডা দেবে আর সে যদি বই পড়তে বসে তাহলে মন দিয়ে পড়তে পারবে না। যদি একবার বলেছে আড্ডা দিবে না, কিন্তু সবাই বলায় আর দ্বিমত পোষণ করলো না। মেহরুন, প্রিয়া, শিহাব, ইমন আর নাবিলা পাঁচজন বসেছে বড়দের পেছনে। সামনেই বড়রাও মানে মরিয়ম, রুবির ছোট বোন রুনি আর প্রিয়ার মা রুবেলা বসে বসে কথা বলছে বিভিন্ন বিষয়। রুবি মানে প্রিয়ার ছোট মামির বোনের মেয়ে। নাবিলা বেশ মিশুক, হাসি খুশি একটা মেয়ে। রুবির বিয়ের সময়ে ওদের সাথে মিশে গিয়েছিল, তাই এখন বন্ধুদের মতোই সবার সাথে আড্ডা দিচ্ছে। নাবিলা বলল, তোমরা কাজিনরা এক একজন এক এক ডিপার্টমেন্টের। কেউ প্রেমবাজ, কেউ পেঁচি, আবার কেউ বইয়ের পোকা। পাশ থেকে ইমন কিছুটা উদাস ভঙ্গিতে বলল, আর আমি তো ব্যাগটানা বাহিনী। সবাই একসাথে হেসে উঠল। এইভাবে আড্ডা দিতে দিতে সন্ধ্যা থেকে রাত হলো। দীর্ঘ এক রাতের পর সকালে দেখা মিলল। আজ প্রিয়ার ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেল। সাধারণত বন্ধের দিনে একটু বেশি ঘুমায়, কিন্তু আজ সে বুকের মধ্যে কিছু একটা চিনচিন করছে। সবে সকাল 7টা বাজে। ঘরটা ছেড়ে ছাদের দিকে চলে গেল প্রিয়া। সকালের বাতাসে অন্যরকম এক শান্তি থাকে, আর সেই শান্তিটুকু সে নিজের মতো করে উপভোগ করল। একটু পরেই নিচে নেমে আসে। সকালের চা খাওয়ার টেবিলে বড়রা সবাই উপস্থিত। প্রিয়ার মা রুবেলা, বড় মামা মামি, ছোট মামা মামি, ছোট মামির বোন, আর বাকি ছোটরা হয়তো এখন ঘুম থেকে ওঠেনি। প্রিয়াকে আজ এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে দেখে সবাই অবাক হলো। প্রিয়ার মা রুবেলা বলল, কি রে, কি হয়েছে তোর? এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলি? তেমন কিছুই না আম্মু, আজকে ঘুমটা ভেঙে গেছে তাই। শাকিলকে বলেছিলি আসতে? বলেছি, কিন্তু ভাইয়া আসতে পারবে না, সামনের সপ্তাহে আসবে বলেছে। আচ্ছা তুই বস, আমি তোর জন্য নাস্তা নিয়ে আসছি। সকাল 11টা বেজে 12 মিনিট। আজকে গ্রাম থেকে রাশেম চৌধুরী আর তার স্ত্রী ফুলবানু শরীরে হাওয়া লাগানোর জন্য গ্রামে তার বড় মেয়ে আফসানার বাসায় গিয়েছিল। আসার সময় শিহাবের মা আফসানা বেগমও তার ছোট ছেলে শিফাতকে নিয়ে এসেছেন। শিহাবের বাবার আসার কথা ছিল, কিন্তু আজকে কি যেন কাজ পড়ে গেছে, তাই আসতে পারবেন না। বলে দিয়েছেন আফসানা বেগম কয়েকদিন থাকুক, সে পরে এসে নিয়ে যাবে।
প্রিয়া নানু খালাতো বোনের সঙ্গে মধ্যে একাই অবশ্যই প্রিয়ার মা বোনেরা দুইজন। প্রিয়ার মা আর শিহাবের মা আফসানা, যার 3 ছেলেই মেয়ে নেই। মজার ব্যাপার হলো মামাতো বোনের মধ্যে মেহেরুর একজন আর মামাতো ভাইও একজন, মানে ইমন প্রিয়ার বড় মামার ছেলে। আর খালাতো বোনের মধ্যে প্রিয়া একা, তবে খালাতো ভাই 3 জন, শাকিল, শিহাব আর সিফাত। মেহেরুন অনার্স 4th বর্ষের ছাত্রী, ইমন পড়ে ক্লাস 9-এ আর প্রিয়া ইন্টার ফার্স্ট ইয়ারে। শাকিল নানু বাড়িতে বড় নাতি পড়ালেখা করে, শেষ করে চট্টগ্রামে নিজের কোম্পানি সামলায়। শিহাব ইন্টার 2nd ইয়ারে। আর রইল আমাদের ছোট পুচকে সিফাত, যার বয়স মাত্র 5। সিফাতের প্রিয়াকে বেশ ভালো লাগে। প্রিয়া বেড়াতে গেলে কিংবা ওর নানু বাসায় আসলে সারাদিন শুধু প্রিয়া আপু করে। মেহেরুনকেও ভালো লাগে সিফাতের, কিন্তু প্রিয়ার সাথে সম্পর্কটা আরও সুন্দর হবে বা না কেন, সিফাতকে পেরে প্রিয়া নিজেও বাচ্চা হয়ে যায়। এই যে দুজন একসাথে বসে চিপস খাচ্ছে আর গেম খেলছে। শিহাব পাশে এসে বসলো, তারপর শুধালো, কি রে ছেমরে, তোর চিপস খাচ্ছিস কেন? গেম খেলার সময় এখন সিফাতের, মানে একবার প্রিয়া আর একবার সিফাত। প্রিয়া শেষ হয়ে গেছে বলে সিফাত খেলবে, তাই ফোন সিফাতের হাতে দিয়ে ওর হাত থেকে চিপসের প্যাকেট নিয়ে খাচ্ছিল। তখনই শিহাব এসে পাশে বসলো। এই শোন, আমি মোটেও ওর চিপস খাচ্ছি না, শুধু 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 তোকে বলদ বলি না আমি। পাশে আরেকটা চিপসের প্যাকেট রাখা আছে, দেখিস নেই তুই? আমরা মিলে ঝিলে খাচ্ছি, বুঝলি? পেচির বাচ্চা, তুই আবার আমাকে বলদ বললি? বলেই ধুম করে একটা কিল বসিয়ে দিল প্রিয়ার পিঠে। ব্যাস, শুরু হয়ে গেল মারামারি। প্রিয়া শিহাবকে 2টা দিল, শিহাব দিল আরও 3টা। ওদের মারামারিতে শিহাবের মা আফসানা বেগম এগিয়ে এলেন, থামিয়ে দিল দুইজনকেই। শুধু থামিয়ে দেয়নি, শিহাবকে দিল এক রাম ধমক, সাথে 2-1 থাপ্পড় ফ্রি। এত বড় হয়েও মার হাতে মার খেতে হলো ভেবেই রাগে ফুসফুস করছে শিহাব। প্রিয়া ভাবেনি ওর জন্যে আবারও এত বছর পর মাই খাবে। প্রিয়ার মুখ চুপসে গেল। শিহাব কাঁদো কাঁদো স্বরে ওর মাকে বলল, তুমি আমাকে মারলে ওর জন্য? আমার বলদ না করলে তো হইতো, তাহলে মারামারি লাগতো না। দোষ দুজনের, অথচ মায়ের আমি একা খাইলাম। এতক্ষণে সবাই চলে এসেছে, সবাই তো হা হয়ে আছে। ওরা দুইজন ছোট থেকেই এমন একজন আরেকজনের সাথে লেগেই থাকে, কিন্তু দিন শেষে আবার এক হয়। কিন্তু ছোটবেলায় যখন প্রিয়ার বয়স 10 আর শিহাবের 11 বছর, তখন ছোট একটা বিষয় নিয়ে ওদের মধ্যে তুমুল ঝগড়া হয়। প্রিয়াকে মেরেছিল, একটু বেশি মেরেছিল, যার জন্য প্রিয়া অনেক কান্না করেছিল। কান্না থামানোর মতো না, শেষমেশ প্রিয়ার নানা রাশেম চৌধুরী শিহাবকেও মেরেছিল। তার কিছুক্ষণ পর প্রিয়া কান্নাও থেমে যায়। কি মেয়ে ভাবা যায়! শিহাব আরও রেগে গেছিল, অতপর প্রিয়াকে দেখতেই পারতো না। যখনই দেখতো চোখ গরম করে তাকাতো প্রিয়ার দিকে, আর প্রিয়া নিষ্পাপ মুখ করে তাকাতো। এরপর কেটে গেছে 2টি বছর। ওরা আরও বড় হলো। প্রিয়াই আগে কথা বলেছিল, শিহাবও উত্তর দিয়েছিল। তারপর আস্তে আস্তে আবার ঠিক হয়ে গেছিল, শুধু মুখে মুখে টুকটাক ঝগড়া করতো। আর একটু বড় হওয়ার পর হাসতে গেলেও হাসার ছলে প্রিয়া থাপ্পড় দিত, যদিও জোরে না। এই হাসিটাকে থামানোর জন্য দিত মজার ছড়ে। বাসায় সবার অগোচরে ঝগড়া হলেও দুজনকে মারতো, কিন্তু আজ কি হলো কে জানে। যদিও তখন কেউ ছিল না বসার ঘরে, মারামারি করার শব্দে চলে এসেছে। আজ প্রায় বছরখানেক পর আবারও এই পেচির জন্য মার খেতে হলো, তাও সবার সামনে। এখানে রুবি মামির বোনের মেয়ে নাবিলা ছিল, মামির ছোট বোন ছিল। তাদের সামনে মার খেয়ে কিছুটা লজ্জা পেল। এর মধ্যে হুট করে ফুলবানো বললেন, ভেবেছিলাম এত বছরে যেহেতু ঝগড়া লাগে নাই, আর লাগবেও না। মুখে মুখে ঝগড়া হলেও দুজন দিন শেষে এক হয়ে যায়। খুনছুটি ঝগড়া ভেবেছিলাম, বিয়ে দিয়ে সারা জীবন এক। হ্যাঁ হ্যাঁ, আরো কত কিছু না তুমি ভেবেছো নানি, কিন্তু শুনে রাখো, এই ফেচুর্নিকে আমি বিয়ে করব না। উক্ত কথাটি বলে থামলো শিহাব। তাকালো প্রিয়ার দিকে, যে ওর দিকে ভ্রু কুচকে হয়ে তাকিয়ে আছে। প্রিয়া ভেবে পেল না এই ফেচুর্নি আবার কি। শিহাব প্রিয়াকে তাকিয়ে থাকতে দেখে চোখ গরম করে তাকালো। প্রিয়া ভেঙচি কাটলো যেন কিছুই হয়নি। শিহাব যেতেই যে যার মতো স্বাভাবিক হয়ে গেল। এদের ঝগড়া তো নতুন না, সেই ছোট থেকেই এমন, তাই কেউ আর এইসব নিয়ে মাথা ঘামালো না। সিফাতের হাত থেকে ফোন নিয়ে নিল প্রিয়া, বলল, বাহ, তুমি দেখছি সুযোগের সদ্ব্যবহার করলে সোনা ভাই আমার। এখন আর খেলতে হবে না পাখি, চলো আমরা ছাদে যাই। সিফাত উঠে দাঁড়ালো, অতপর প্রিয়ার হাত ধরে পা বাড়ালো সিঁড়ির দিকে। ছাদে উঠে দেখলো শিহাব দাঁড়িয়ে আছে। তখন রুমে না গিয়ে শিহাব ছাদেই এসেছিল।
ছাদের দরজায় খোলার শব্দ, পেছনে ফিরে তাকালো, দেখলো, তবে কিছু বলল না শিহাব। প্রিয়া কোনো বাক্য বিনিময় না করে সিফাতের হাত ধরে এগিয়ে গেল দোলনার দিকে। আগে সিফাতকে বসিয়ে অতপর প্রিয়া নিজেও বসল, পায়ের সাহায্যে দোলনা নাড়াতে লাগলো। হাতে রাখা ফোনটার দিকে তাকালো। শুভা মেসেজ করেছে। ওই শাকিল ভাই কি এসেছে? মেসেজ পড়ে একটু হাসলো প্রিয়া। মেয়েটা বছর ধরে ভালোবাসে শাকিল ভাইকে, কিন্তু বলবে বলবে করে বলা হয়নি। তাছাড়া শাকিল ভাইকে সহজে পাওয়া যায় না, সে তার কাছে ব্যস্ত থাকে। এই মাঝে মধ্যে বন্ধের দিনে আসে। যদি আফসানা বেগম নানু বাসায় বেড়াতে আসেন তাহলে, আফসানা বেগম গ্রামে থাকলে সেইখানেই যায়, তাও মাঝে মাঝেই। প্রিয়া চাইলে বলতে পারে শাকিল ভাইকে, কিন্তু বলে না, কারণ প্রিয়ার মতে যে ভালোবাসবে সে নিজ দায়িত্বে ভালোবাসার কথা বলবে। দেখা যাবে অন্যকে দিয়ে বলল, তার প্রেম ভালোবাসাও হলো, তখন তো নিজেকেই বলতে হবে। তাহলে শুধু শুধু নিজের ভালোবাসা অন্যের মুখ দিয়ে স্বীকার করানোর কোনো মানেই হয় না। আর শোভাও চায় না প্রিয়াকে দিয়ে বলাতে। তারপর আর সামনেই যেতে পারবে না শাকিলে, এমনি লজ্জায় লাল হয়ে যায়। প্রিয়া লাইনে থেকেও মেসেজের রিপ্লাই না করতে দেখে শোভা কল করলো। প্রিয়া আবার তাকালো ফোনের দিকে, ধরবে না করেও ধরো কলটা, কারণ শিহাব এখনো ছাদেই আছে। একটু জ্বালানোর চেষ্টা করবে, শুধু দেখার পালা জ্বলবে কিনা। হ্যালো শুভা, বল। তুই মেসেজ দেখেও রিপ্লাই করলি না কেন? কেন করব রিপ্লাই? বললো আমায়। আমি তোর বান্ধবী, কই আমি ঠিক আছি কিনা জিজ্ঞেস করবি, তা না করে তুই আগে তোমার কথা জিজ্ঞেস করছো। হ্যাঁ, শিহাব প্রিয়াকে বলতে দেখে ওর দিকেই কান পেতে ছিল। বোঝার জন্য কে কল করেছে বান্ধবী বলায় বুঝতে আর বাকি নেই একটা শোভার, কারণ প্রিয়া শোভা ছাড়া অন্য কারোর সাথে ঠিকভাবে কথা বলে না। কিন্তু শোভার কথা শোভা জিজ্ঞেস করবে মানে বুঝলো না শিহাব নিজের কথা নিজে কিভাবে জিজ্ঞেস করে। আর ভাবলো না শিহাব, কারণ প্রিয়া দ্বারা এই রকম উদ্ভট কথা সম্ভব। ফোনের ওপাশ থেকে শোভা বলল, তোর কথা জিজ্ঞাসা কেন করতে যাব? কি হয়েছে তোর? প্রিয়া শিহাবকে শুনিয়ে শুনিয়ে বলল, আরে আর বলিস না, আম্মু মামিদের বলি সবসময় দরজা বন্ধ করে রাখবে, কিন্তু আজকে ভুল করে খোলা রেখেছে। আর আজকে এক পাগল হামলা করেছে আমার উপর। শুভা খুব ভালো করেই বুঝে গেছে কি হয়েছে, তবুও বান্ধবীর সাথে তাল মিলিয়ে জানার আগ্রহ প্রকাশ করে জিজ্ঞেস করলো, তারপর আর কি, পাগলের হাত থেকে বাঁচার জন্য আমিও দিলাম কয়েকটা চেঁচামেচি। এটা শুনে আমার বড় আম্মু এসে পাগলকে হি হি করে ছিছি করে আমার থেকে ছাড়িয়ে নিল। তারপর ছাদে এসে বসলাম আর তোর কল। বলেই হো হো করে হেসে উঠল প্রিয়া। শিহাব দাঁতে দাঁত চেপে শুনে গেল কথাগুলো, তবুও কিছু বলল না। ছাদে এসে নানুর বলা কথাগুলো ভাবছিল এই পেঁচিকে বিয়ে করা যাবে কিনা, কিন্তু এখন তো মনে হচ্ছে বিয়ে না গলা টিপে দিতে। প্রিয়া হাসি থামালো। প্রিয়ার মনে পড়লো নানুর কথা, শিহাব আর ওর বিয়ে দেবেন ভেবেছিল। সে যাই হোক কিভাবে সবার সামনে বলে দিল, আমি এই ফেসুনিকে বিয়ে করব না। বললো তো বললো, আবার গালিও দিল। প্রিয়া আবার বলল, কয়েকটা ছেলেই তো আমার পেছনে পড়ে আছে, ভাবছি ওদের মধ্যে থেকে কোন একটাকে হ্যাঁ বলে দেব, কি বলিস? কিন্তু তুই তো। হ্যাঁ আমি জানি, আর ঠিক সেই জন্যই বলছি কাকে হ্যাঁ বলবো। যেহেতু টাইম পাস, তাহলে অবশ্যই হ্যান্ডসামটাকে হ্যাঁ বলে দে। শিহাব আর দাঁড়ালো না। আগুনে ঘি ঢালার মতো কথা কারোরই বা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে ইচ্ছা করবে। শিহাবেরও করলো না। রাগে গজগজ করতে করতে নিচে নেমে এলো। রাত 9টা, সবাই বসে আছে বসার ঘরে। মূল উদ্দেশ্য মেহেরুনের বিয়ে। বড় হয়েছে, বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসছে মাহবুবের নিকট। মাহবুবের বড় একমাত্র মেয়ে, আবার বড় নাতিন। কিভাবে কি করবে না করবে সেই নিয়ে আলোচনা করছে সবাই। মেহেরুনকে জিজ্ঞেস করেছে তার অন্যত্র পছন্দ আছে কিনা। উত্তর না ছিল। পাত্রের ছবি দেখিয়েছিল মেহেরুন, বলেছে তোমরা যা ভালো বোঝো করো। বিয়ের তারিখ ঠিক করা হয়েছে সামনের সপ্তাহে, যেহেতু শাকিলের সামনের সপ্তাহে কাজের চাপ কম, ছুটি নিতে পারবে বেশ কিছুদিন, তাই সব দিক বিবেচনা করেই তারিখ ঠিক করা হলো। কাকে কাকে দাওয়াত দিতে হবে সেইগুলো লিস্ট করছে। প্রিয়া আবদার করেছে যতদিন বিয়ের শোভা যেন প্রিয়ার সাথে থাকে, সেই কথাটা শোভার বাবাকে বলতে। মেয়েটার বাবা ছাড়া কেউ নেই, প্রিয়া ছাড়া শোভাও কোনো বান্ধবী বানায়নি। তাই প্রিয়া কলেজে না গেলে মেয়েটা একা হয়ে যাবে, মন খারাপ করবে। তাই প্রিয়া বলেছে 2 বান্ধবী একসাথেই থাকবে এই কয়েকটা দিন। সকাল 10টা বেজে 4 মিনিট। সবাই বসে আছে বসার ঘরে। ছোট মামির বোন আর নাবিলা কালকেই চলে গেছে, বলেছে আবার গায়ে হলুদের দিন আসবে। বেশিরভাগই মানুষ দাওয়াত দেওয়া শেষ।
বেশি আত্মীয় স্বজন নেই বললেই চলে। মেহরুনের মায়ের বাড়ির লোক, ছোট মামির বাড়ির লোক, অতি কাছের মানুষ আর কেই বা আছে? শিহাবের বাবার কাছের বলতে শিহাবের নানুর পরিবার। প্রিয়ার মা রুবেলার সাথে তার শ্বশুর বাড়ির কারোর সাথে যোগাযোগ নেই। এই সব মিলে শখানেক মানুষ। বাড়ির ছোটদের সবার মুখে আনন্দের হাসি। প্রিয়া, শুভা, ইমন, শিহাব বসে আছে এক প্রান্তে গোল করে। কে কি করবে সেই নিয়েই আলোচনা। বাড়ির বড় নাতিনের বিয়ে বলে কথা। তবে শিহাব প্রিয়ার সাথে স্বাভাবিকভাবেই কথা বললেও প্রিয়া এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। খুব বেশি প্রয়োজন হলে কথা বলে, তাও চোখ তুলে তাকায় না শিহাবের দিকে। সবার কথার মধ্যেই কলিং বেল বেজে উঠল। ইমনকে বলা হলো দরজা খুলে দিতে। এই দরজা খোলার কাজটা ভীষণ বিরক্ত লাগে। জায়গা থেকে উঠে গিয়ে খুলতে ইচ্ছে করে না, কিন্তু নানুর আদেশে ইমনকে যেতেই হলো। ইমন ভদ্র ছেলে কিনা ভেবেই মুখ টিপে হাসল প্রিয়া। দরজা খুলতেই ইমনের চোখ চকচক করে উঠল। ওষ্ঠ প্রসারিত করে প্রফুল্ল কণ্ঠে বলল, ভাইয়া তুমি? শাকিল মুচকি হেসে ভেতরে ঢুকে বলল, হ্যাঁ আমি। সবাই তাকালো দরজার পানে। শাকিলকে দেখে উঠে দাঁড়ালো সকলে। প্রিয়া শাকিলের কাছে গিয়ে দাঁড়ালো, হেসে বলল, তুমি আসছো, যাক ভালো, এতক্ষণে কাজিন মহল পূর্ণ হলো তাহলে। শাকিল সকলের দিকে তাকিয়ে সালাম দিল, জিজ্ঞেস করো কেমন আছো? সবাই সালামের জবাব দিয়ে বলল ভালো আছে। আফসানা বেগম ছেলের কাছে এসে জড়িয়ে ধরল, বলল, আমি তো ভেবেছিলাম তুই গায়ে হলুদের দিন আসবি, মেহমানের মতো খাবি দাবি আর চলে যাবি। আফসানা বেগমের কথায় প্রিয়া হো হো করে হেসে উঠল। সাথে যুক্ত হলো শিহাব। শিহাবকে হাসতে দেখে প্রিয়া হাসি থামিয়ে দিল। শিহাব এক নজর তাকিয়ে দেখলো প্রিয়াকে। শাকিল বলল, আমার একমাত্র বড় বোনের বিয়ে আমি না এসে পারি বলো? এতক্ষণে মেহেরুন মুখ খুলল। সে কিছুক্ষণ আগে নেমে এসেছে, শাকিল এসেছে শুনে। মেহেরুন শাকিলের কাছে এসে পিঠে আস্তে কিল বসিয়ে দিল, মুখ ভেঙছে, বলল, তুই আজকে না, বরং গায়ে হলুদের একদিন আগে আসতি, কিন্তু আজকে এসেছিস প্রিয়ার কথায়, তাই না? প্রিয়া মুখ টিপে হাসল। শাকিল মাথা চুলকে বলল, আসলে তুমি তো জানো আপু, আমি আবার প্রিয়া বোনর আবদার ফেলতে পারি না, তাই কাজ থাকার সত্ত্বেও চলে এসেছি। কাজ চাপিয়ে দিয়েছি ম্যানেজারের কাছে। হয়েছে, আর বলতে হবে না কিছু। শিহাবের রাগ লাগে নিজের ভাই অথচ প্রিয়াকে বেশি ভালোবাসে, মায়া করে। মেহেরুন শাকিলের বড়, শাকিলের ছোট প্রিয়া। আর কোনো মেয়ে তো নেই। মেহেরুন আপুকেও ভালোবাসে, মায়া করে, কিন্তু প্রিয়াকে একটু বেশি ছোট আর আদরের কিনা তাই। আজকেই শাকিল আসছে, তাই ভাবলো আজকের দিন বাদে কালকে থেকে শপিং শুরু করবে। বিকেলে সবাই মিলে ঘুরতে যাবার সিদ্ধান্ত নিল। তাছাড়া মেহেরুন আর এক সপ্তাহ পর চলে যাবে শ্বশুর বাড়িতে। আবার কবে কখন দেখা হয় সেই জন্য এই এক সপ্তাহ সুযোগ পেলে সবাই তাদের বড় আপুকে সময় দেবে। শুভাও ওদের গ্রুপে বিভক্ত। মেয়েটা বেশ মিশুক, হাসি খুশি। মেহেরুনেরও অনেক ভালো লাগে শোভাকে। প্রিয়ার মতো ওকেও নিজের বোনের মতো দেখে। শুভার বাবা প্রথমে প্রিয়ার কথায় রাজি হয়নি, মেহেরুনও বলেছে, তাতে তিনি আর না করতে পারেননি। তাছাড়া মেয়েটা আগাগোড়া একই, ওদের সাথে থাকলে ভালো লাগবে। মেয়ের খুশির জন্য রাজি হয়ে যায় সবাই। ইতিমধ্যে বেরিয়ে পড়েছে বাইকে যাবে। ইমন ছোট হলেও এই বয়সে শখের বসে বাইক চালানো শিখেছে, বেশ ভালোই চালাতেও পারে। শাকিল, শিহাব, ইমন তিনজনের তিনটা বাইক নিয়ে বের হয়েছে। মেহেরুন, প্রিয়া, শোভার সাথে শেফাত আছে। শিহাব বলেছিল ওকে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। প্রিয়া শাকিলের কাছে শিহাবকে শুনিয়ে শুনিয়ে বলেছে, কেন, ও ছোট বলে কি ওর ঘুরতে ইচ্ছে করে না? আমরা না নিয়ে গেলে ও ঘুরবে কার সাথে? প্রিয়া কথায় সবাই সহমত। তাছাড়া কাজিনরা মিলে ঘুরতে যাবে, সিফাত তো কাজিনদের বাহিরে নয়, তাই না? তাই ওকে নেওয়া হলো। শিহাব কিছু বলল না, আর প্রিয়ার যুক্তির কাছে সর্বদা ওকে হারতেই হয়। আজও তাই হলো। ইমনের সাথে দাঁড়িয়েছিল শুভা। প্রিয়া আর মেহেরুনের অপেক্ষায় ওরা দাঁড়িয়ে আছে। বাহিরে কি জানি কি করছে। শাকিল একটু সাইডে গিয়েছিল। ইমনের পাশে শুভাকে প্রিয়া মনে করে ডাক দিল, থমকে গেল। প্রিয়া আর শুভা সবসময় একে অপরের সঙ্গে মিল রেখে পোশাক বানায়। কোনো জায়গায় যদি একসাথে যাওয়া হয় তাহলে একই রকমের জামা পরে। আজও পরেছে আকাশি রঙের একটা 3 পিস পরেছে দুইজন। চোখে কাজল, চুলগুলো খোলা, বেশি বড় না আবার ছোটও না। প্রিয়ার সাথে সব দিক দিয়ে মিলিয়ে এসেছে। পেছনের দিকে দেখলে বোঝা যাবে না কোনটা প্রিয়া আর কোনটা শুভা। যদিও প্রিয়া শুভা থেকে লম্বা 2 ইঞ্চি বড়, তবুও হুট করে পেছন থেকে দেখলে কেউ বুঝবেও না কে প্রিয়া আর কে শুভা।
শাকিরও বোঝেনি। শাকিরের ডাকে পেছনে ওর দিকে ঘুরে তাকালো শুভা, অমনি বুকের ওপর প্রশান্তির হাওয়া বয়ে গেল। সকালে আসার পর কোথায় জানি গিয়েছিল শাকির, আর একটু আগে এসেছে, তেমন দেখা হয়নি ছেলেটাকে। শুভা মুচকি হেসে বলল, আমি প্রিয়া, না শুভা। শাকির শুনল মেয়েটার কথা, আগেও দেখেছে মেয়েটাকে, কিন্তু আজকে যেন অন্যরকম লাগছে। শাকিল বিড়বিড়িয়ে বলল, মায়াবিনী। শুভা কিছু একটা বলতে দেখলো শুধু শাকিলকে, কিন্তু বুঝলো না কি বললো, তাই জিজ্ঞেস করলো, কিছু বলবেন? শিহাব চোখ না চাইতো ফুরিয়ে নিল, মাথা নাড়িয়ে না বোঝালো। মেহেরুন আর প্রিয়া চলে এসেছে। শাকিল মেহেরুনকে বলল সিফাতকে নিয়ে তার সাথে বসতে। শিহাব চেয়েছিল প্রিয়াকে নিয়ে বসবে, কিন্তু তা হলো না। প্রিয়া শুভাকে বলল শিহাবের বাইকে উঠে বসতে। শাকিলও তাই ভেবেছিল, কিন্তু এখন তা হলো না। শিহাবের সাথে শুভাকে বসতে হলো। মুখ ফুটে কিছু কেউ কেউ বলতেও পারল না, কিনা কি ভাববে। বাকি রইল ইমন আর প্রিয়া। প্রিয়া এগিয়ে গেলে ইমনের দিকে, হাত বাড়িয়ে দিল ইমনের দিকে। ইমন বিনা বাক্যে হাতের বাইকের চাবি দিয়ে দিল প্রিয়াকে। সবার চোখ বড় বড় হয়ে গেল, শুধু হলো না ইমনের আর শুভা। শাকিল অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, তুই বাইক চালাবি? প্রিয়া কিছু বলল না, বাঁকা হাসি হেসে উঠে বসলো বাইকের পেছনে। বসলো ইমন। ওদের চোখে কৌতূহল, জানার ইচ্ছে, সত্যি কি প্রিয়া বাইক চালাবে? তোর কি সব চিন্তা, যদি নাই চালাবে তাহলে কি চাবি নিয়ে সামনে বসতো? কিন্তু শিখলো কিভাবে? ভাবনার মাঝেই বাইক নিয়ে টান দিল প্রিয়া। শিহাব শাকিল কিছুক্ষণ থমকে তাকিয়ে প্রিয়ার পিছু নিল। সন্ধ্যা হয়ে গেছে। আজকে সবাই মিলে বেশ আনন্দ উপভোগ করেছে। প্রিয়া তার ভাইকে বেশ নজরে নজরে রেখেছে। কি সুন্দর আর চোখে তার বান্ধবীকে দেখে চলেছে। দেখার সুযোগ যেন হাতছাড়াই করতে চাইছে না। এদিকে শুভা মেহেরুন আপুর সাথে কথা বলছে আর হাসছে। হাঁটতে হাঁটতে সবাই এসে থামে ওদের বাইকের সামনে। প্রিয়াকে বার কয়েক জিজ্ঞাসা করার পর বলেছে কিভাবে সে বাইক চালানো শিখেছে। ইমনকে সাথে নিয়ে ইমনের বন্ধুর ভাইয়ের কাছে শিখেছে। ছেলেটার নাম মাহিম। শিহাবের শুনে রাগ হয়েছিল, যদিও ছেলেটা বিবাহিত। শিহাব রাগী কণ্ঠে বলেছে, তবুও তুই ওর কাছে গিয়ে কেন শিখতে যাবি? আজিব, আমি কি ছিলাম না? প্রিয়া শীতল চোখে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলেছে, না, তুই ছিলি না তো। কোন উগান্ডার চিপায় মরতে গেছিলি? তুই ভালো জানিস, বাইক চালানো শিখতে যতদিন লেগেছে ততদিন তুই চিপায় ছিলি। আর তোর কাছে শিখতে চাইলে বাড়ির সবাই জেনে যেত, অতপর আমার শিখাই হতো না। শিহাব আর কিছু বলল না। এখন বলি বা কি লাভ? তাছাড়া এখন কিছু বলা মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। এই মেয়ে চিপায় বলতে কি বুঝিয়েছে আর কেউ না বুঝলেও শিহাব ঠিকই বুঝেছে। রাতের খাবার খেয়ে বড়রা সবাই রুমে চলে গেছে। ছোটরা আরও আগে থেকেই রুমে চলে গেছে, কিন্তু এখন ছোটরা পা টিপে টিপে ছাদে উঠে গেল। লুকিয়েই আসতে হলো। এক প্রকার কারণ হলো নারী। এই বুড়ির নিয়ম রাত 11টার মধ্যে খাওয়া দাওয়া করে সেরে নিজের রুমে গিয়ে ঘুমানো, না হয় এই বুড়ি চিল্লাচিল্লি শুনতে হয়। রুমে গিয়ে বাকিরা ঘুমালেও প্রিয়া আর শিহাব ঘুমায় না। একজন রাত জেগে উপন্যাস পড়ে, আরেকজন মেয়েদের সাথে টাইম পাস। এইগুলা তো বুড়ি গিয়ে দেখে আসে না, আজাইরা কেউ কেউ। তাই আজকে ওরা আগেই খেয়ে যে যার মতো চলে গেছে, যেন বুড়িও আর কিছু না বলতে পারে। আর তাড়াতাড়ি সেও নিজের রুমে যায়। মেহেরুন, শাকিল, শিহাব, প্রিয়া, শুভা ইমনকে আসতে বলেছে, কিন্তু ও আসবে না বলে দিয়েছে। ছাদের এক কোণে পাটি বিছিয়ে সবাই গোল করে বসলো। প্রিয়া সাথে করে ওর গিটার নিয়ে এসেছে। গিটারটা শাকিল কিনে দিয়েছে। প্রিয়ার গানের গলা ভালো, গান গাইতেও ভালো লাগে প্রিয়ার। প্রিয়া কোলে মাথা রাখা গিটারে টুংটাং শব্দ তুলল। রাত হওয়ায় চারপাশ শান্ত। সবাই শান্ত হয়ে বসে আছে প্রিয়ার গান শোনার জন্য। প্রিয়া সবার দিকে এক নজর তাকিয়ে গান গাইতে শুরু করলো। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না। দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়? দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। সবাই প্রিয়ার সাথে গুনগুন করলো। শিহাব তাকিয়ে আছে নিষ্পলক চোখে। হয়তো প্রিয়া গানটা তার জন্যই গিয়েছে। আসলে কি তাই? প্রিয়া গান থামানো, গিটার বাড়িয়ে দিল শাকিলের দিকে, বলল, ভাইয়া এখন তুমি গাইবে? অনেক দিন হয়েছে তোমার গান শোনা হয় না, তার উদ্দেশ্য করে গেয়েই ফেলো ওই গানটা। বলে প্রিয়া মুখ টিপে হাসল। শিহাব বলল, তুইও কি কার উদ্দেশ্য করে গেছিলি নাকি? প্রিয়া তপ্ত নিঃশ্বাস ফেলল। তাহলে কি শিহাব বোঝেনি, নাকি বুঝেও না বোঝার মতো কথা বলছে? কিন্তু কিছু বলল না। তাকালো শাকিল ভাইয়ের দিকে। শাকিল শোভার দিকে তাকালো। শোভা তাকাতেই চোখ টিপ দিল।
শোভার চোখ বড় বড় করে ফেললো। এই লোক যে তার উপরে ফিট হয়ে গেছে তার শোভা বুঝেছে, কিন্তু এখন দেখি লাইন দেওয়ার চেষ্টা করছে। শোভা নিজেকে সামনে নিল, কিন্তু তার হলো কই, শাকিল গান ধরেছে। तू ही हकीकत, तू ही हकीकत, ख्वाब तू, दरिया तू ही, प्यास तू, तू ही दिल की बेकरारी, तू सुकून, तू सुकून। जाऊं मैं अब जब इस जगह, पाऊं मैं तुझको उस जगह, साथ हो के ना हो तू है रूबरू, रूबरू। तू हम सफर, तू हम कदम, तू हम नवा मेरा। तू हम सफर, तू हम कदम, तू हम नवा मेरा। এতক্ষণ অবাক হয়ে শুনছিল শোভা। এটা তো তার পছন্দের গান। সে কি করে জানলো? নিশ্চয়ই প্রিয়া বলেছে। যা ভেবেছে তাই তাকিয়ে দেখলো প্রিয়া হাসছে মুখ টিপে। তার মানে শাকিল জেনে গেল শোভা যে তাকে ভালোবাসে। শাকিলের চোখে চোখ পড়তেই দৃষ্টি লুকানোর চেষ্টা করলো শোভা। ইস, এখন লজ্জা লাগছে তার। হৃদস্পন্দন গাঢ় হলো, বুকের ভেতর লাফিয়ে উঠল। সত্যি কি শাকিলও? কেমন হাঁসফাঁস লাগছে। উঠে দাঁড়িয়ে পড়লো মেয়েটা। প্রিয়া বলল, কি হয়েছে, উঠে পড়লি কেন? শোভা আমতা আমতা করে বলল। না মানে আমার ঘুম পাচ্ছে। শাকিল বলল, তাহলে দাঁড়াও, আমি দিয়ে আসছি, রাত হয়েছে, একা যেতে ভয় পাবে। শোভা কিছু বলল না, শাকিলের পিছে পিছে হাঁটা শুরু করলো। মেহেরুন আপেও উঠে দাঁড়ালো। প্রিয়া বলল, তুমিও চলে যাবে? হ্যাঁ, উপন্যাস না পড়লে ঘুম হবে না। বলেই ছাদের দরজার দিকে পা বাড়ালো। এখন বাকি প্রিয়া আর শিহাব সবাই চলে গেছে। এখন এই বড়দের সাথে থেকে কি করবে? প্রিয়া মুখ ভার করে উঠে দাঁড়ালো। শিহাব নিজেও দাঁড়ালো, শিহাবের দিকে তাকালো। শিহাব তাকিয়েছিল। প্রিয়া চলে যেতে উদ্যত হতেই শিহাব ডাক দিল। প্রিয়া দাঁড়ালো, তবে কিছু বলল না। শিহাব শুধালো, কোথায় যাচ্ছিস? ঘুম আসলে ঘুমোতে, আর না আসলে উপন্যাস পড়তে। আমি বই নিয়ে আসি, এখানেই পড়। কেন? আমার ভালো লাগছে না, রুমে যেতে ইচ্ছে করছে না। এখানে থেকে কি করব? কেউ নেই তো তুই ছাড়া। প্রিয়া পূর্ণ চোখে তাকালো ছেলেটার মুখপানে। কেমন আকুল চোখে তাকিয়ে আছে প্রিয়ার দিকে। প্রিয়া তাচ্ছিল্য করে বলল, কেন ভাই, প্রেমিকারা পাত্তা দিচ্ছে না বুঝি? পাত্তা দিবে না কেন? উল্টা আমিই দিচ্ছে না ওদের। কেন? তোর সঙ্গ চাচ্ছে তাই। আমাকে দিয়ে কি করবি? ভালোবাসবো। সবাইকে তো বলিস ভালোবাসবি, কজনকে ভালোবাসলি? উত্তর শুনতে ইচ্ছে করল না প্রিয়ার। পা বাড়িয়ে নিচে চলে এলো। শিহাব ডেকেছে, প্রতি উত্তর ঝাঁঝালো কণ্ঠে বলেছে, শালা আর একবারও ডাকবি না। যদি নানি জানতে পারে তাহলে তোর সাথে আমাকেও কথা শোনাবে। আমি কথা শুনলে তোর খবর আছে কিন্তু। শিহাব নিঃশব্দে হাসল। মেয়েটা আসলেই পাগল, কোথা থেকে কোথায় কথা নিয়ে যায় নিজেই জানে না। একটু হেঁটে ছাদের রেলিং ধরে দাঁড়ালো, সামনে চোখ রেখে গান গাইল। পাগল তোর জন্য রে পাগলে মন, পাগল পাগল তোর জন্য রে পাগলে মন। মুখে বলি তোরে যা, মন বলে থেকে যা। মুখে বলি তোরে যা, মন বলে থেকে যা। দূর গেলে মন বুঝে তুই কত আপন। পাগল তোর জন্য রে পাগলে মন, পাগল পাগল তোর জন্য রে পাগলে মন, পাগল। দেখতে দেখতে 2 দিন পেরিয়ে গেছে। আজ মেহেদি অনুষ্ঠান। মেহেদি অনুষ্ঠানের জন্য ছোটখাটো একটা আয়োজন করা হয়েছে ছাদে। মেহেরুনের পাশে বসে এক হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে প্রিয়া, আর অন্য হাতে শুভা। 2 বান্ধবী খুব ভালো মেহেদি পরাতে পারে, তাই মেহেরুন ওদের থেকেই মেহেদি লাগাচ্ছে। জোরের সাউন্ডে গান বাজানো হচ্ছে। সামনে মেহেরুন আপুর বান্ধবীরা নাচছে। বাড়ির বড়রা নেই, এখানে সব কাজিনরা। এক কোণে চেয়ার পেতে বসে আড্ডা দিচ্ছে ছেলেরা। এইদিকে ওদের ধ্যান ধারণা নেই। রাত 11টা। প্রিয়া আর শুভা বসে আছে নিজেদের রুমে, এক হাতে মেহেদি লাগানো, আরেকটা এখনো খালি। শুভার 2 হাতেই মেহেদি পড়ে আছে, প্রিয়াই দিয়েছে।
এখন একপাশে চুপচাপ বসে আছে মেয়েটা, চোখে অল্প লালচে ভাব, খুশি ভরা এক ধরনের ঘোর যেন। প্রিয়া প্রশ্ন করে, এই শুভা চুপচাপ কেন? তোর ভাইটা? বলে থেমে যায় শুভা। প্রিয়া ঠোঁট কামড়ে হাসে, বলল, শাকিল ভাই? হ্যাঁ, তো কি করেছে আবার? আজকে মেহেদি পরানোর সময় বলল, হাতটা একটু সামলে রেখো, আমি ছবি তুলবো। প্রিয়া মুখে হাত চাপা দিয়ে হো হো করে হেসে ওঠে। ও মা, আমাদের শুভা প্রেমিকের ক্যামেরায় বন্দি হচ্ছে আজ, হ্যাঁ? শুভা ভীষণ লজ্জা পায়, বারিশের মুখ গুজে বলে, উফ, তোকে কিছু বলা উচিত না। এতক্ষণে দরজায় হালকা টোকা পড়ে। প্রিয়া একটু চেঁচিয়ে জিজ্ঞেস করে, কে? আমি। শিহাবের গলা। প্রিয়া চোখ মুখ বাঁকিয়ে দরজা খুলতে যায়। এই রাতে কি চাই তোর? শিহাব দরজায় দাঁড়িয়ে মুচকি হেসে বলে, তোর খালি হাতে মেহেদি পরানোর জন্য এসছে। প্রিয়া কপালে হাত দেয়, কিন্তু মুখের হাসি লুকাতে পারে না। এর আগেও কয়েকবার শিহাব প্রিয়ার হাতে মেহেদি পরিয়ে দিয়েছে, তবে তেমন ভালো হয়নি। তবুও প্রিয়া দিতে দেয়। কেন দেয় কে জানে। প্রিয়া হেসে বলল, তুই আর দিয়ে দিবি মেহেদি? তাহলে তো মানুষ বিয়ে বাদ দিয়ে আমার হাত দেখতে থাকবে। এইভাবে বলিস না, আমি শিখে গেছি ইউটিউব থেকে। তোর ইউটিউব শেখা দিয়ে হাতের 12টা না বাজে, তাই দেখ। তবুও শিহাব ঢুকে যায়। মাটিতে বসে প্রিয়ার খালি হাতে মেহেদি দিতে শুরু করে। এবার সুন্দর করে না দিলে আর দিতেই দিব না তোকে আমি। সুন্দর করেই দিয়ে দেব। দেখা যাক। শিহাব মেহেদি দিতে দিতে শুভাকে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল, কিরে, তোর হাতে এস লেখা কেন? শুভা সত্য লুকিয়ে সুর টেনে বলে, শুভা? শুভা বুঝলি, আমার নামের প্রথম অক্ষর। মিথ্যে বলে লাভ নেই, আমি জানি শাকিল ভাইয়ের সাথে তোর যে চক্কর চলছে। প্রিয়া বলল, জানিস যেহেতু জিজ্ঞেস করলি কেন? শিহাব চোখ তুলে তাকালো দুইজনের দিকে, তারপর আবার মেহেদি দিতে দিতে বলল, আমাকে বললি না কেন তোর? শুভা কি বলবে খুঁজে পেল না, আমতা আমতা করতে লাগলো। প্রিয়া শুভার দিকে তাকিয়ে আবার শিহাবের দিকে তাকালো, শুধালো, তোর মতো নাকি যে নিজের প্রেমের কথা লজ্জাহীন বলে দেবে? তাহলে তুই বলতে পারতি। আপনি খুব ভালো করেই জানেন শিহাব সাহেব, আমি কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলি না। থাক, আর কিছু বলতে হবে না। তখনই ঘরে শাকিল এলো। দরজা হালকা ভেজানো ছিল। শাকিল এসে শুভার পাশে বসলো। অমনি যেন শুভার সব শক্তি হাওয়া, নিঃশ্বাস বন্ধ করে বসে আছে। প্রিয়া ভাইকে দেখে বলল, মেহরুনাপুর পরের বিয়েটা তোমাকে দিব ভাইয়া। প্রিয়ার কথা মুখ কাচুমাচু করে শুভা তাকালো প্রিয়ার দিকে। প্রিয়া চোখ বাড়ল। শাকিল আরেকটু লজ্জা দেবার জন্য বলল, অবশ্যই বউ পেয়ে গেছি, তাহলে বিয়ে করতে আর দেরি কেন করব, তাই না শুভা? শুভা আর চোখে তাকায় একবার, তবে কিছু বলে না। ভাই, তুমি বরং ওকে ছাতে নিয়ে গিয়ে কল্পনা করো, আমাদের ভাবি লজ্জা পাচ্ছে। শিহাবের কথা শুভা তড়িৎ গতিতে বলল, না না, এইখানে ঠিক আছে। আরে একসাথে যেতে লজ্জা পাবে তো। ভাইয়া তুমি আগে যাও, শুভ পরে আসছে। প্রিয়া শেষ হতে দেরি, শাকিলের উঠে দাঁড়াতে দেরি হয়নি, হালকা হেসে বেরিয়ে গেছে। শাকিল বেরিয়ে যেতেই একসাথে হেসে উঠল প্রিয়া আর শিহাব। প্রিয়া হাসি থামিয়ে বলল, কয়েকদিনই পুরো পাগল বানিয়ে দিয়েছিস আমার ভাইকে, যা পাগলের চিকিৎসা করে আয়। শুভা যায় না কেমন সাপের মতো মোষ্টামুষ্টি করছে। প্রিয়া আর কয়েকবার বলে শেষে চলেই যায় শোভাও। শিহাব প্রিয়া দুইজনের দিকে তাকিয়ে হাসি। হঠাৎ প্রিয়া হাসি থামিয়ে দেয়। তা দেখে শিহাব চুপ করে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? কিছু না। আর কতক্ষণ লাগবে? এই তো শেষ। তুই কার নাম লিখবি বল, লিখে দে। প্রিয়া কিছুক্ষণ চুপ থাকে, কিছু একটা ভেবে বলে, আর লিখে দে। এইটা আবার কে? আমার নানা। অবিশ্বাস্য কণ্ঠে একটু চেঁচিয়ে শিহাব বলে, কি? অবাক হচ্ছিস কেন? নানা তো আমাকে ছোট বিবিই বলে, তাহলে আমি তার নাম লিখতেই পারি। এত হ্যান্ডসাম ছেলেকে রেখে তুই শালা বুইরা বেটা নাম লিখতে যাবি কেন? আপাতত আমার চোখে কোনো হ্যান্ডসাম ছেলেকে তুমি দেখছি না। তাহলে কি দেখেছিস ওই বুইরা বেড়াতে? না, তোর মতো গাধাকে। তুই? আর কিছু বলতে দিল না, থামিয়ে দিয়ে প্রিয়া বলল, আমি কোনো তর্ক বিতর্ক করতে চাচ্ছি না, কালকের প্ল্যান নষ্ট হয়ে যাবে তাহলে। আচ্ছা বাবা, ঠিক আছে। তাই সত্যি কি নানার নাম লিখে দিব? আমি একবারও বলেছি কারো নাম লিখবো? আমার প্রেম বিয়ে লাগেনি যে আমি হাতে নাম লিখবো। শুভা গুটি গুটি পায়ে হেঁটে দাঁড়ালো শাকিলের পাশে। শাকিল ফিরে তাকালো। শুভা মিনমিন করে বলল, আপনি বলতেই চলে আসলেন কেন?
এখন এখানেই না দেখা করলে কি হতো? না হতো না সোনা, তোমাকে একটা চুমু খেতে ইচ্ছে করছে। কি করতে পারি বলো তো? নিজের ইচ্ছেকে দমিয়ে রাখুন। ওরা ঠিকই বলেছে, পাগল হয়ে গেছেন আপনি। শাকিল শুভার হাত ধরে ছাদের অন্ধকার দিকে নিয়ে দেওয়ালে পিঠ থেকে দাঁড় করালো শুভাকে। তারপর খানিকটা ঝুঁকে পড়ে নাকের ডগায় ছোট্ট চুমু দিয়ে ফিস ফিস করে বলল, হ্যাঁ, ঠিকই তো বলছে ওরা। পাগল হয়ে যাচ্ছি আমি, তুমি পাগল করে দিচ্ছ আমায় সোনা। আশ্বিন মাসের বিকেলটা যেন নিজেই এক মায়াবী চিত্র। রোদটা গধূলির দিকে ঝুঁকে পড়েছে, চারপাশে হালকা সোনালি আভা ছড়িয়ে আছে। বাতাসে একটা শীতল নরম শিরশিরে ভাব। গরমের ক্লান্তি কেটে গিয়ে একটু পরশ বুলিয়ে দিচ্ছে শরীরে। বিউটি পার্লারের নিজের শিহাব গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে চারিপাশ উপভোগ করছে। ওদের বাড়ির কিছুটা দূরেই বিউটি পার্লারটা অবস্থিত, তাছাড়া জায়গাটা কিছুটা নীরব। আশপাশ তাকিয়ে পার্লারের গেটের দিকে তাকিয়ে মুচকি হাসল। প্রিয়া, মেহেরুন আর শুভা আসছে। শাকিল ভাই আসেনি? ভাই ওই দিকটা সামলাচ্ছে। প্রিয়ার প্রশ্নের উত্তর দিয়ে সবাইকে নিয়ে গাড়িতে বসলো শিহাব। প্রিয়াদের গাড়ি এসে থামলো চৌধুরী বিরার সামনে। সরাসরি ওরা স্টেজের কাছে গেল। সন্ধ্যার পরই অনুষ্ঠানে কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানটি বাগান সাইডে করা হবে। মেহেরুন আপুকে বসিয়ে শুভা, প্রিয়া আর শিহাব চলে এলো বাড়িতে। ডান্স প্র্যাকটিস করতে হবে। হলুদ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সবার আগে মেহেরুনের দাদা রাশেম চৌধুরী ও তার স্ত্রী ফুলবানু হলুদ লাগিয়ে দিলেন। এরপর ওর মা বাবা, তারপর একে একে সবাই। দুইটাই স্টেজ, একটা ছোট যেটায় বসে মেহেরুনের হলুদ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে, আর পাশেরটা বড় ডান্স করার জন্য। হঠাৎ লাইট অফ হয়ে গেল। ডান্সি স্টেজে প্রথম আলো জ্বলে উঠল। দাঁড়িয়ে আছে শিহাব আর প্রিয়া। তাদের দিকে তাকিয়ে মুচকি হাসছে শোভা। জোরে সাউন্ডে গান বেজে উঠল কিয়া কিয়া সং। গানের তালে তালে দুইজন ডান্স শুরু করে দিয়েছে। সবাই উৎসব চোখে দেখছে। কিয়া কিয়া সং এর তালে প্রিয়া আর শিহাব মঞ্চ কাঁপাচ্ছে। শিহাব এক পাশে ঠেলে প্রিয়ার হাত টেনে নিজের কাছে টেনে নিল। সেই ছেলেটার চোখে কি যেন খেলা করছে, অদ্ভুত এক দৃঢ়তা। মেহেরুন হাতের হলুদ মুছতে মুছতে হাসছে। শুভা প্রিয়ার দিকে চোখ টিপে ইশারা করছে। শাকির একটু দূরে থেকে তাকিয়ে আছে, তার মুখে প্রশ্রয় মাখা একরকম স্নেহ। শুভার দিকে চোখ যেতেই আবার চোখ সরিয়ে নিল। গান শেষ হতে না হতেই সবাই হাততালি দিতে শুরু করো। মুহূর্তেই আলো আবার পুরোটাই জ্বলে উঠল। ছোটরা হাততালি দিচ্ছে, বড়রা মুচকি হেসে মাথা নাড়ছে। রাত বাড়তে বাড়তে হলুদের আয়োজন শেষ হলো। সবার মনে একরকম ফুরফুরে উচ্ছ্বাস। পরের দিন চৌধুরী ভিলার ভেতরটা সাজানো হয়েছে হাজারো রঙে, আলো আর ফুলে। তবু কারো কারো চোখের কোণে জমে উঠেছে পানির মতো কিছু, হয়তো আনন্দ, হয়তো মায়া। বাড়ির ভেতর নারীদের হাসির শব্দ আর রান্নাঘর থেকে ভেসে আসা ঘিয়ের গন্ধ যেন জানান দিচ্ছে আজ বাড়িতে বিশেষ কিছু ঘটছে। মেহেরুন এক কোণে চুপ করে বসে আছে, মাথায় ঘোমটা, গায়ে গর্জিয়াস একটা লাল জরিপার শাড়ি। গয়নায় ঢাকা মুখটা আজ কেমন যেন ভাবুক। মাঝে মাঝে চোখ তুলে দেখে সবাইকে, আবার নিচে করে ফেলে। প্রিয়া এসে পাশে বসলো। কি ব্যাপার আপু, কাঁদবে না তো আবার? না রে, শুধু ভাবছিলাম এই বাড়িটা ছেড়ে চলে যাচ্ছি। জানি না আবার কবে এভাবে সবাইকে একসাথে পাবো। প্রিয়া কিছু বলে না, শুধু মেহেরুনের হাতটা শক্ত করে ধরে। প্রিয়ার চোখও কিছুটা জলে ঝাপসা। বিয়ের আসর বসেছে উঠোনের এক পাশে, মাঝখানে মেহেদি রঙের কার্পেট। পাশে পাশে মেহমান। কাজী সাহেব এসে গেছেন, বরপক্ষ ঠিকঠাক। মোমবাতির আলোয় যেন মুখগুলো ঝিকমিক করে উঠছে, আবার কোথাও একটা হালকা বিষণ্ণতা টেনে আনছে। শান্ত প্রশ্ন ভেসে আসে কাজীর কণ্ঠে। মেহেরুন নিঃশ্বাস নেয় একবার, চোখ বুঝে বলে, কবুল করেছি। কথাটা খুব ছোট, অথচ কত বড় এক সিদ্ধান্তের সাক্ষী হয়ে যায়। বিয়ের কাজ শেষ হতেই বরকনে একসাথে ছবি তুলছে। মেহেরুন এবার একটু হেসে দাঁড়াচ্ছে, কিন্তু সেই হাসিতে যেন মায়া মিশে আছে। ছোটবেলার খেলাঘর ছেড়ে বড় জীবনের দিকে এগিয়ে যাওয়ার চাপা বেদনা। প্রিয়া একটু দূরে দাঁড়িয়ে সব দেখছে। শুভা এসে পাশে দাঁড়ালো। চোখ লাল কেন? ধুলো পড়েছে হয়তো। প্রিয়া মুখ ঘুরিয়ে ফেলে। বড় আপু চলে যাচ্ছে, বাসায় একা হয়ে পড়বে সে। সব কষ্টের কথা তো আপুকেই বলা হতো। প্রিয়া কারো সামনেই কাঁদে না, তাই কথা ঘোরানোর চেষ্টা। ঠিক তখন শিহাব এগিয়ে এসে বলল, এই যে, তুই তো একটু মেয়রনাপুর মতোই লাগছিস আজ।
এমন যদি হঠাৎ তোর বিয়ের দিন হয়ে যায়? প্রিয়া চমকে যায়, তবে প্রকাশ করে না। রসিকতা করেই বলল, হলে হতেই পারে, দেখিস না কিভাবে তাকিয়ে আছে ছেলেরা। শুভা হাসছে। শিহাবের মুখ গম্ভীর হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। তবুও স্বাভাবিকভাবেই শিহাব মুখ ভেঙচি কাটতেও হেসে বলল, ওদের একটার সাথে তোর বিয়ে দেব না। তুই দেয়ার কে? শিহাব মুখ ফুরিয়ে বলল। আমি তোর কেউ না। প্রিয়া আর শোভা হু হু করে হেসে দিল। প্রিয়া হাসতে হাসতে বলল, হ্যাঁ তো, তুই আমার সবচেয়ে কাছের শত্রু। শিহাব অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, শত্রু ওপর কাছে হয়? বেশিরভাগই কাছের মানুষ শত্রু হিসেবে ধরা দেয়, তাই তো শত্রু কাছের হয়। শিহাব বুঝল না প্রিয়ার কথা। এই মেয়ে কি বলে ঘুরিয়ে পেঁচিয়ে মাথার উপর দিয়ে যায়। বিদায়ের মুহূর্ত। মেহরুন যখন গাড়িতে উঠতে যায় তখন মা একবার জড়িয়ে ধরে। চোখের জল আর শব্দ একসাথে বেরিয়ে আসে না। ভালো থাকিস মা, সব সময়। তোমরা খেয়াল রেখো নিজেদের। প্রিয়ার কানের কাছে ফিস ফিস করে বলল মেহরুন। শিহুকে একটু টাইট দিস, আমি ওর চোখে যা দেখার দেখে ফেলেছি। বলে একটু হাসল মেহরুন। প্রিয়াও ফিস ফিস করে বলল, মেয়ে নামক ভূত ওর মাথা থেকে বের করে দিব। কেটে গেল 2 দিন। আজকে কলেজে যাবে প্রিয়ারা। সকালে নাস্তা করে একসাথে বেরিয়ে পড়ল 3 জন। প্রথমে শুভার বাসায় যাবে, যেহেতু এতদিন শুভা ওদের বাসায় ছিল সেহেতু কলেজ ব্যাগ আনতে যেতে হবে। তারপর কলেজে এসে প্রিয়া আর শুভা ওদের ক্লাসে চলে গেল আর শিহাব গেল ওর ক্লাসে। প্রিয়া নিজের সিটে বসতেই শিহাবদের ক্লাসের একটা মেয়ে এসে দাঁড়ালো ওর সামনে। মুখভঙ্গি বিরক্তিকর করে প্রিয়াকে বলল, এসে গেছিস? যত সব, এতদিন ভালোই ছিলাম, এখন আবার তোর ন্যাকামি দেখতে হবে। শোন, আমাদের ক্লাসের ছেলেদের থেকে দূরে থাকবি। প্রিয়া সব কথা মনোযোগ দিয়ে শুনল। অতপর গা জ্বালানো বাঁকা হাসি দিয়ে বলল, তোর আমাকে ভালো লাগে না, সমস্যা নেই তো। তোর ভালো লাগার জন্য তো আর আমার জন্ম হয়নি। আর ন্যাকামো আমি না কে করে সবাই জানে। তাছাড়া আমি তোর মতো নির্লজ্জ না যে ছেলেদের সাথে লেপটে থাকবো। দেখ প্রিয়া, বেশি বেশি বলছিস কিন্তু। তুই ছাড়া আমি তোর বড়, তুই তুকারি করবি না। আসছে আমার বড়, আমি মানি বড় বলে কি করবি তুই? হ্যাঁ, যে কথা বলতে এসেছিস, বেশি কথা বলতে চাচ্ছি না। তুই শুধু সৌরভের থেকে দূরে থাকবি, ব্যাস। তুই কে যে তোর কথা আমার শুনতে হবে? আর তোর এই আবাল মার্কা সৌরভের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। সেই তো আমার পেছনে পড়ে থাকে কুত্তার মতো। আমাকে না বলে নিজের ভাতারকে সামলাও বেবি। মেয়েটির রাগে ফেটে পড়ো। আরও কিছু বলতে ইচ্ছে হলো, কিন্তু কি বলবে ভেবে পেল না। আর পেলেই বা কি এই মেয়ের সাথে কথায় পেরে ওঠে না। অন্য ব্যবস্থা করতে হবে। তাই রাগী দৃষ্টি নিক্ষেপ করে আঙুল উঁচিয়ে বলল, তোকে আমি দেখে নিব। আই এম ওয়েটিং ফর ইউ বেবি। মেয়েটি প্রস্থান নিল। সঙ্গে সঙ্গে সবাই হো হো করে হেসে উঠল। এতক্ষণ সবাই মজা নিচ্ছিল। শুভা বলল, দারুণ জবাব জানো। ক্লাস শেষে প্রিয়া শুভা ক্যাম্পাসের পাশে গাছের কাছে এসে বসল। গাছটা ফুলের, শিউলি ফুল। দুজন মিলে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে লাগলো। শুভা শাকিলের কথা বলতেই প্রিয়া শিহাবের কথা মনে পড়ল। পরিকল্পনা করে রেখেছে ব্যাটাকে একটা উচিত শিক্ষা দেবে, শুধু সময় আর সুযোগের অপেক্ষায়। ভেবেই মুখ বাঁকা হাসল প্রিয়া। শিহাবদের ক্লাসও শেষ। প্রিয়া দেখলো শিহাব সকালের ওই মেয়েটার সাথে হেসে হেসে কথা বলছে আর ওই দিকেই আসছে। বিরক্তি আর রাগে নাক মুখ কুঁচকে ফেলে প্রিয়া। শিহাব তো 1 নাম্বার প্লে বয়। তারপর এই নেকা গোল্ডি অসহ্য মেয়ে। মেজাজ খারাপ হলো প্রিয়ার, কিন্তু প্রকাশ করল না। শিহাব আর ওই মেয়ের নাম কাকুনি। দুজনেই এগিয়ে এসে বসল প্রিয়াদের পাশে। প্রিয়া আর শুভা তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। ওদের দাঁড়াতে দেখে শিহাব বলল, কোথায় যাবে? প্রেম করতে। প্রিয়ার কথায় ভ্রু কুচকে তাকায় শিহাব। কাকুরি মুখ বাঁকিয়ে বলল, আরে যেতে দাও তো, যা ইচ্ছে করুক, যত সব। শিহাব কিছু বলতেই যাবে, কিন্তু প্রিয়া বলতে দিল না। হাত উঁচিয়ে থামিয়ে দিল। গা ছাড়া ভাব নিয়ে বলল, ইউ নো, ব্রেইনলেসদের কথা প্রিয়া কানে নেয় না। তর্কে যাওয়া তো দূরের কথা। কাকুরির রাগে ফুঁসে উঠল। এই মেয়ে সবসময় এমন কথার উত্তর যেন তৈরি। আর কথা বলার সুযোগ না দিয়ে প্রিয়া শুভা প্রস্থান নিল। কাকুরি কাঁদো কাঁদো গলায় শিহাবকে বলল, দেখলে দেখলে তুমি শিহাব, তোমার অপ্রিয়, তোমার শত্রু আমাকে আবাল বলে গেল। তোমার সামনে তোমার রিয়েকে তুমি কিছু বললে না।
শিহাব প্রিয়ার প্রস্থানের কারণ এমনিই বুঝল না, আর এই মেয়ে ন্যাকামি শুরু করেছে। বিরক্তি ধুর, রাগী দৃষ্টি নিক্ষেপ করলো কাকুরির পানি, মনে মনে বলল, শালি তোকে মন চাচ্ছে লেকের পানিতে চুপিয়ে মারি। তোর ন্যাকামি দেখা পাগল তোর আছাড় দিব মাথায় তুলে। আর আমি তো সুস্থ মানুষ। মুখে বলল, তুই বললে না প্রিয়া আমার শত্রু, আমাদেরকে দেখে হয়তো ভালো লাগেনি, বুঝলে, তাই চলে গেছে। এখন বেশি কথা বাড়িয়ে লাভ নেই। বলেই উঠে দাঁড়ালো শিহাব, আর এক মুহূর্ত দাঁড়ালো না, গট গট পা হেঁটে গেল প্রিয়া কোথায় গেছে জানার জন্য। একটু সময়ে মেয়েটা কোথায় গেল কাকুরির অনেকবার ডাকলেও পাত্তা দিল না শিহাব। কেটে গেছে একদিন। প্রিয়া শিহাবের তেমন কথা হয়নি, শুধু রাতে খাবার টেবিলে দেখা হয়েছে। নানির তাড়াতাড়ি ঘুমের তাগাদায় রুমেই থেকেছে রাতে। কাল দুপুরের পর আজকে রাতে আবার প্রিয়া এসেছে শিহাবের রুমের সামনে। রাগে ফুঁসছে প্রিয়া, হাত উঁচিয়ে হালকা শব্দ করে দরজায় টোকা দিল। সাথে সাথে দরজা খুলল শিহাব, যেন প্রিয়ার অপেক্ষায় ছিল। প্রিয়া শিহাবকে ধাক্কা দিয়ে রুমের ভেতর ঢুকিয়ে শিহাবের গালে থাপ্পড় দিল। শিহাব মোটেও অবাক হলো না, কারণ সে জানে প্রিয়ার এমন আচরণের কারণ। প্রিয়া শিহাবের দিকে চোখ গরম করে জিজ্ঞেস করলো, কি সমস্যা কি তোর? হ্যাঁ, তুই যে এতগুলো প্রেম করিস, আমি কিছু বলেছি? হ্যাঁ, আর আমি প্রেম তো দূর, জাস্ট একটা ছেলের সাথে কথা বলেছি, তাতেই তুই ছেলেটাকে মেরে হসপিটালে ভর্তি করলি। এসবের কোনো মানে হয় শিহাব? শিহাব কোনো কিছুর উত্তর দিল না, বরং হেসে বলল, মিস প্রিয়া, রাত 2টায় আপনার আসার সময় হলো। আরও আগে এসে কাজটা সেরে ফেললে এখন ঘুমোতে পারতেন, সাথে আমিও। আমার প্রশ্নের উত্তর দে। আর তুই কবে থেকে এত তাড়াতাড়ি ঘুমাস? যত সব আজাইরা কথা। আজকে থেকে তাড়াতাড়ি ঘুমাবো ভেবেছিলাম, কিন্তু জানতাম আপনি আসবেন, তাই রাত জাগা। প্রিয়া কপাল কুঁচকায়, কি বলছে এইসব মাথার উপর দিয়ে যাচ্ছে। সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর এই কাজের হিসাব পরে নিব, আগে বলতো এত তাড়াতাড়ি ঘুমানোর কারণ। শিহাব দুষ্টু হেসে বলল, শাকিল ভাইয়ের পরে বিয়ে আমার, যদিও কবে হয় জানি না, কিন্তু বিয়ের আগে বেশি বেশি ঘুমানোর প্রয়োজন। বিয়ের পর তো। শাট আপ ইডিয়েট। পুরো কথা বলতেই দিল না শিহাবকে, যেভাবে এসেছে সেভাবেই চলে গেল। শিহাব হাসতে হাসতে নিজে নিজেই বলল, ম্যাম আমার কথাগুলো না শুনে চলে গেল। বলতে চেয়েছি বিয়ের পর তো অফিস জয়েন করতে হবে, আমার বউ বাচ্চা তো আমার পরিবার পালবে না, তখন কি এত ঘুমানোর সময় হবে? পুরো কথা না শুনে নেগেটিভ চিন্তা করলো। সাথে সাথে শিহাবের কোনো এক সত্তা চেঁচিয়ে উঠল, কপাল কুঁচকে যেন বলল, এই একদম কথা ঘুরাবি না। তুই নিজে নেগেটিভলি চিন্তা করে বলবি আর ম্যাম বুঝলেই দোষ। হ্যাঁ, শিহাব আবার হাসতো। কালকের যখন প্রিয়া শিহাবের আর কাকুরি থেকে চলে আসছিল, তখন রাস্তায় প্রিয়াকে একটা ছেলে প্রপোজ করে। ছেলেটা আরও আগে থেকেই নাকি প্রিয়াকে পছন্দ করে, কিন্তু কখনো বলতে পারেনি, আজকে বলতে এসেছে। আর আজকেই এই দৃশ্য শিহাবের চোখে পড়ে। প্রিয়া হাসি মুখে রিজেক্ট করে দিয়েছে, কিন্তু শিহাব ভেবেছে অ্যাকসেপ্ট করেছে। প্রিয়া পাশ কাটিয়ে চলে যেতেই শিহাব ছেলেটার কাছে গেল, তারপর সব কিছু জানলো। তাই শিহাব তেমন কিছু না বলে শুধু বলেছিল প্রিয়ার থেকে দূরে থাকতে, কিন্তু ছেলেটি শোনেনি। আজকে আবার পিছু নিয়েছে। শিহাব এতে রেগে গেছে, এক কথায় দুই কথায় হাতাহাতি লেগে যায়। শিহাবের সাথে ওর বন্ধু ছিল, তাই মারতে আরও সুবিধা হয়। অনেক মারার পর স্বীকার করে আর প্রিয়ার পিছু করবে না, তাই ছেড়ে দিয়েছে। কিন্তু অনেক ব্যথা পাওয়ায় হাসপাতালে ভর্তি করা লাগে। সকাল 8:13। প্রিয়া পা টিপে টিপে আসলো শিহাবের ঘরে। দরজা খোলাই, তার মানে ঘুম থেকে উঠে গেছে। দরজার ফাঁক দিয়ে মাথা দিয়ে ঘরে উঁকি দিয়ে দেখলো শিহাব ঘরে আছে কিনা, কিন্তু না, নেই। এটাই তো সুযোগ, কোনো মতে ওর ফোনটা হাতে পেলেই হতো, উচিত শিক্ষা দেবে আজকে। প্রিয়া ঘরে ঢুকে গেল, চারপাশ দেখে চোখ বোলালো। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, গোসল করছে মনে হয়। হুট করেই প্রিয়ার মনে পড়ে গেল, ও আজকে তো শনিবার, গ্রেট ডে, আজকে একটা ক্লাস হবে। কিছু একটা ভেবে বাঁকা হাসি দিল প্রিয়া। বিছানা হাতড়ে শিহাবের ফোনটা নিল, কিছু একটা করলো। এর মাঝেই শিহাবের হলো। প্রিয়াকে ওর ঘরে দেখে ভ্রু কুচকাল, সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, কি রে, তুই আমার ঘরে কি করিস? শিহাবের কণ্ঠ শুনে হকচকিয়ে গেল প্রিয়া। এই রে, ধরা পড়ে তো সব শেষ। তড়িঘড়ি করে ফোন আগের জায়গায় রেখে দিল, আমতা আমতা করে বলল, কই কিছু না তো, এমনি এসেছিলাম দেখতে তুই উঠেছিস কিনা। তাহলে আমার ফোন নিয়ে কি করছিলি? এখন কি বলবে? ধরা পড়া যাবে না, ধরা পড়লে প্রতিশোধ নেবে কিভাবে? কিছু তো একটা বলতেই হবে। প্রিয়া একটু বোকা বোকা হাসতো, অতপর ইনিয়ে বিনিয়ে বলল, আসলে তুই তো রুমে ছিলি না, তাই তোর ফোনটা দেখছিলাম। প্রিয়ার আচরণে সন্দেহ হলো শিহাবে।
কিন্তু বেশি ঘাটাঘাটি করল না এই বিষয়টা নিয়ে। স্বাভাবিকভাবেই বলল, যা, আমি এখন চেঞ্জ করব। কলেজ যাবি না? প্রিয়া দ্রুত মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ যাবো তো। আচ্ছা এখন আমি আসি, হ্যাঁ? বলেই তাড়াতাড়ি প্রস্থান নিল প্রিয়া। তুমি অনেক সুন্দরী, তোমাকে দেখলে শুধু দেখতেই মন চায়। আল্লাহ যেন নিজের হাতে তোমার মুখ খানা বানিয়ে নিয়েছে। এতটা সুন্দর তুমি। আল্লাহ শুধু ওর না, সবার মুখ নিজের হাতেই বানিয়েছে। প্রিয়ার কথা শুনে পাশের কিছু মেয়েও সায় দিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলছো। তার মাঝে থেকেই আরেকজন মেয়ে বলল, শিহাব, তুমি একই কথা আর কতজনকে বলবে? হ্যাঁ, এতক্ষণ একটা মেয়ের দিকে তাকিয়ে প্রেমের বাণী শোনাচ্ছিল শিহাব। তার মহান বাণী শেষ হওয়ার পর পেছন থেকে প্রিয়া সহ শিহাবের বাকি জিএফদের কণ্ঠ শুনে ভ্যাবাচেকা খেল শিহাব। এর সবাই এখানে কি করছে? সাথে প্রিয়াও আছে, তার মানে নিশ্চয়ই এটা প্রিয়ার কাজ। রাগ হচ্ছে প্রিয়ার উপরে, কিন্তু এখন রাগ করা যাবে না। ধরা পড়া চোরের মতো বলল, আমি তো এমনি মজা করছিলাম। তা তোমরা এখানে কি করো? ইনামিনা টিনা ফিনা? যেই মেয়েটিকে এতক্ষণ প্রেম বাণী শোনাচ্ছিল সেই মেয়েটি এবার বেশ রেগে গেছে। চেঁচিয়ে উঠল মেয়েটি। কি কি বললে? কি তুমি তুমি আমার সাথে মজা করছিলে? হ্যাঁ, আমি মজা করার পাত্রী? শিহাব পড়ে গেছে ফাঁদে। কি করবে কি এখন? সব গার্লফ্রেন্ড একসাথে। শিহাবের মুখটা কাঁদো কাঁদো ভাব হলো। ফান্দে পড়িয়া বকা কান্দেরে টাইপ। এর মধ্যেই ইনা মেয়েটি রিনাকে উদ্দেশ্য করে বলল, ও শুধু তোমাকে না, আমাদের সবাইকে ঠকিয়েছে। ভাগ্যিস এই ভালো মেয়েটা আমাদের মেসেজ করে বলছে এইখানে আসতে, না হলে তো জানতামই না। শেষ কথাটা প্রিয়াকে উদ্দেশ্য করে বলেছে। তা শুনে প্রিয়া দাঁত বের করে হাসল। ওদের কথার মাঝেই শিহাব প্রিয়ার হাত ধরে টান দিল। তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি চল, শয়তান এদের থেকে বাঁচাতে পারলে বাঁচে। আরে কোথায় নিয়ে যাচ্ছিস? কথা তো শেষ হয়নি। চুপ কর শালি, তুই এভাবে ধরা খেতে পারলি? বেশ কিছুটা দূরে চলে এসেছে ওরা। মেয়েগুলো পেছনে চিল্লাচিল্লি করছে, তবে কেউ পিছু নেয়নি। ওদের মধ্যে বেশিরভাগই মেয়ে টাইম পাস করেছে শিহাবের সাথে। শিহাবের মতো তাই বেশি সমস্যা হয়নি। অন্য স্থানে এসে দাঁড়ায় দুইজন। শিহাব কোমরে হাত দিয়ে প্রিয়াকে জিজ্ঞেস করে, ওদের কেন বলেছিস? কিভাবে বললি? প্রিয়া দাঁত কেরিয়ে হাসি দিয়ে বলল, তুই প্রেম করতে দেশ নাই, তাই আমিও তোকে করতে দিই নাই। হিসাব বরাবর। আর সকালেই তোর ফোন দিয়েছি, আমি বলছি। কথাগুলো বলে আবারও হাসল। প্রিয়া যে কাণ্ড ঘটিয়েছে এতে শিহাবের ভয়ঙ্কর রেগে যাবার কথা ছিল, কিন্তু প্রিয়াকে অবাক করে দিয়ে শান্ত কণ্ঠে বলল, এইভাবে তো চলবে না, তাই না? দুজনের পিছিয়ে দুজন আর কত লেগে থাকবো? চল বিয়ে করে ফেলি। সাথে সাথে প্রিয়া নাকচ করে দিল। ভেংচি কেটে বলল, আইসে, ওই দিন সবার সামনে না করে দিয়ে এখন বিয়ে করবো না তোকে বিয়ে। কেন করবি না? সেদিন না করেছে বলে? বিশ্বাস কর, রাগের মতো বলে ফেলেছে, আর এমন ভুল হবে না। প্রিয়া উত্তর দিল না, মুখ ঘুরিয়ে রইল। শিহাব প্রিয়ার হাত ধরে বলল, তুই আমাকে ভালোবাসিস, তাহলে কেন করবি না? প্রিয়া অবাক হলো। এই কথা তো কাউকে বলেনি শুভা ছাড়া। আর শুভা কখনোই শিহাবকে বলবে না, ও তো নিজেরটাই বলতে পারেনি। ভাগ্যিস শাকির ওর প্রেমে পড়েছিল, না হলে বেচারি সিঙ্গেল থাকতো আজীবন। তাহলে কিভাবে জানলো? প্রিয়া সত্যটা এড়িয়ে বলল, আমি তোকে ভালোবাসি না। মিথ্যে কেন বলছিস? মিথ্যে কেন বলবো? আমি কি একবারও আমার মুখ দিয়ে বলেছি? কিন্তু আমি তো। এতটুকু বলে থামলো শিহাব। প্রিয়া ভ্রু কুচকে তাকিয়ে বলল, তুই তো কি? শিহাব একটু হাসল। হাত বাড়িয়ে প্রিয়ার কপালের সামনের চুলগুলো কানে গুজে দিয়ে বলল, বলবো। আগে বলো, নিকা করবে? প্রিয়া অবাকের ওপর অবাক হচ্ছে। প্রথম বিয়ের কথা, তারপর তুই থেকে তুমি, সাথে অযাচিত স্পর্শ, সব মিলে দিশেহারা হলো মন। অনুভূতিরা অস্থির হয়ে ছড়িয়ে পড়েছে মস্তিষ্কের প্রতিটা নিয়রণে। কি হলো, করবি না? এটা কিন্তু দারুণ একটা সুযোগ আমাকে ফ্রিতে পাওয়ার। এত দারুণ অফার মিস করতে নেই ম্যাডাম। করবো একটা শর্তে। তোর সব কিছুতেই শর্ত লাগে? এখন বিয়ে করতেও শর্ত লাগবে? হ্যাঁ লাগবে। তুই আগে বল রাজি কিনা, না হলে বিয়ে করব না। আচ্ছা বাবা, বল কি শর্ত? প্রিয়া একটু ভেবে বলল, এখন না, পরে বলবো। যথাজ্ঞা বিবি। শাকির আর শুভার প্রেম ভালোই চলছে। খুব শীঘ্রই শাকির শুভাকে বিয়ে করবে বলেছে। রাত প্রায় 12টা। শিহাব আর প্রিয়া হাঁটতে বের হয়েছে। প্রিয়া সবসময় ওর ইচ্ছেগুলো ডায়েরিতে লিখে রাখে। ওর বেশিরভাগই ইচ্ছে ছিল শিহাবকে ঘিরে।
শিহাব প্রিয়ার ডায়েরি পড়েছে, কিন্তু প্রিয়া তা জানে না। আজকে থেকে সবগুলো ইচ্ছে পূরণ করবে শিহাব। শিহাব তাকালো প্রিয়ার দিকে। প্রিয়ার মুখে খুশির উজ্জ্বলতা, ঠোঁটের কোণে হালকা হাসি, হাতে হাত রেখে হাঁটছে। আজকে বিকেলে কি কাণ্ডটাই না করেছে এই মেয়ে! যদি সবগুলো মিলে ধোলাই দিত কেমন হতো? প্রশ্নটা আর মনে পুষে না রেখে জিজ্ঞেস করো, আচ্ছা, আজকে যদি ওরা সবাই মিলে আমাকে ধুলাই করতো তখন? প্রিয়া পরিবেশ উপভোগ করছিল। শিহাবের মুখে এমন প্রশ্ন শুনে হাঁটতে হাঁটতে বলল, ছন্দটা মিলে যেত আর কিছুই না। মদ খেলে চোখ লাল, প্রেম করলে মন লাল, কিস করলে ঠোঁট লাল, ধরা পড়লে পিঠ লাল। তবে তোর ভাগ্য ভালো রে, পিঠ লাল হয়নি। হলে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে? মোটেই না, সাথে আমিও 2-4টা দিতাম লাগিয়ে। নিষ্ঠুর রমণী। আর আপনি তো অনেক দয়াল, তাই এত মেয়েদের একসাথে রেখেছিলেন যেন কেউ কষ্ট না পায়, তাই না? একদম। প্রিয়া থেমে গেল। কোমরে হাত দিয়ে শিহাবের দিকে ঘুরে তাকালো। চোখগুলো ছোট ছোট করে কপালে ভাঁজ ফেলে না শোনার ভান করে জিজ্ঞেস করো, কি বললি? শিহাবও প্রিয়ার সাথেই থেমে গেছে। বুঝে গেছে আবেগের বশবর্তী হয়ে ভুল বলে ফেলেছে। ডানে বামে মাথা নাড়িয়ে না বলল, মুখে বলল, আরে না না, তোকে জেলাস করানোর জন্য সত্যি বলছে। আমি জেলাস কেন হতাম? প্রিয়া আগের মতোই লুক নিয়ে আছে। শিহাব একটু হাসল, তারপর বলল, আমার থেকে ভালো আপনি জানেন ম্যাডাম। কি জানি আমি? শিহাব বড় করে একটা দম নিল। এই মেয়ে বললে না মনে হয় শিহাবকেই বলতে হবে, কিন্তু এখন শিহাব বলবে না, বিয়ের পর বলবে। তাই শোধালো, চল, অনেক রাত হয়েছে, বাসায় যাই। রাত 1টা। শুভা আর শাকিল কথা বলছে ফোনে। ওরে প্রেম রে! যেই শুভা 12টার 1 মিনিট পরেও লাইনে থাকতো না, সে এখন রাত জেগে প্রেম করছে। প্রথম প্রেমে পড়েছে বলে কথা। ফোনের ওপাশ থেকে শাকিল বলল, তোমার চোখের রাতের আকাশ তারার মতো জলে আলোয় ভাসা, নির্মল কালো গভীরতা, হারিয়ে যায় আমি মুগ্ধতায়। শুভা ফোনের এপাশে লজ্জা পেয়েছে ভীষণ। ভাগ্যিস অডিও কল না হয়, লজ্জায় মুখ দেখাতো কিভাবে। নিঃশ্বাস বন্ধ করে শুয়ে আছে ঘাপটি মেরে। শুভার কথার উত্তর না পেয়ে বুঝলো মেয়েটা লজ্জা পেয়েছে, এমনকি নিঃশ্বাস নিচ্ছে না, চোখ খিচে বন্ধ করে আছে। শাকিল হাসল, বলল, কি গো বউ, বিয়ের আগেই বিধবা করার প্ল্যান করছো নাকি? শুভা বুঝলো না শাকিলের কথা, তাই মিনমিন করে জিজ্ঞেস করলো, মানে? এই যে তুমি লজ্জা পেয়ে নিঃশ্বাস বন্ধ করে রাখো, ঠিক মতো নিঃশ্বাস নাও না, মরে গেলে তো আমি বিয়ের আগেই বিধবা, তাই না? ছেলেরা বুঝি বিধবা হয়? ও মা, হবে না? মেয়েরা যদি হয় তাহলে ছেলেরা হবে না কেন? আসলেই তো, স্বামী মারা গেলে মেয়েরা যদি বিধবা হয়, তাহলে বউ মারা গেলে ছেলেরা বিধবা হবে না কেন? এটা তো ঠিক না। শুভা শোধালো, তাই তো। তাহলে কি করবে আমি? কিছুই না, শুধু লজ্জাটা একটু কম পেলেই হবে। বি নর্মাল, আমরাই তো। সকাল 8টা। কলেজে যাবে আরও আধা ঘন্টা পর, কিন্তু এত তাড়াতাড়ি খাবার টেবিলে শিহাবকে দেখে ভ্রু কুঁচকে যায় ওর আম্মু আফসানা বেগমের। সকালে তো কখনোই খাবার টেবিলে দেখা যায় না তাকে। কলেজ ক্যান্টিন থেকে খায়, তাহলে আজকে টেবিলে কি করছে? তিনি জিজ্ঞেস করেন, কি রে, আজকে কি সূর্য ওঠেনি নাকি তুই খাবার টেবিলে? শিহাব আলতো হাসতো, বলে, কিছু বলো না আম্মু, সূর্য না উঠলে কি সকাল হয়? তাহলে তুই এখানে কি করছিস? নাস্তা করতে এসেছি, সে কবে সবার সাথে নাস্তা করেছে, তাই ভাবলাম আজকে একটু সবার সাথে নাস্তা করে। প্রিয়া বসেছে মা খালার সাথে। শিহাব বসেছে প্রিয়ার বরাবর সামনের দিকে। প্রিয়া শিহাবের দিকে তাকালো। চোখে চোখ পড়তেই প্রিয়া ভেঙচি কাটল। শিহাবের পাশের চেয়ারে বসেছে ইমন। প্রিয়ারে যে ভেঙচি কেটেছে তাও দেখেছে। মিটমিট করে হাসছে সে। শিহাব যে কোনো নাস্তা করতে এসেছে তা ইমন জানে, সাথে প্রিয়াও। শিহাব প্রিয়ার দিকে একবার তাকিয়ে সবার দিকে তাকালো। নানি ফুলবানু বসেছে শিহাবের আরেক পাশে। শিহাব নানির কানের কাছে বেশি ফিসফিস করে বলল, ও বুড়ি, বলো না। ফুলবানু সবার দিকে তাকিয়ে বলল, সবাই শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। যে যার মতো খাচ্ছিল। ফুলবানুর কথা শুনে তার দিকে তাকায় প্রশ্নসূচক দৃষ্টিতে। তিনি বললেন, আফসানা পিয়ার বান্ধবী, কি জানো নাম মেয়েটার? হ্যাঁ, শুভা। আমাদের মেহরুনের বিয়েতে তো আসছিল। মেয়েটাকে কেমন লাগে তোর কাছে? ভালোই তো লাগে, কিন্তু কেন?
শাকিলের বউ হিসাবে কেমন লাগবে বলতো? আফসানা একটু ভেবে বললেন। আমার সঙ্গী হিসাবে মন্দ না। সবাই বুঝে গেল আফসানা বেগম সহমত করেছেন মায়ের প্রস্তাবে। প্রিয়াও খুশি হলো। খুশি হয়েও হতে পারল না শিহাব ভেবেছিল ওর বিয়ের কথাটাও বলবে নানি, কিন্তু বলল শাকিলের বিয়ের কথা। আফসানা বেগম তাকালেন ছেলের পানে, বুঝলেন ছেলের মনের কথা। প্রিয়াকে উদ্দেশ্য করে আফসানা বেগম বললেন, কিরে প্রিয়া, ভাইয়ের সাথে প্রিয় সখীর বিয়ে দিতে পারলে তুই খুশি তো? বুড়ো মায়ের একটা আবদার রাখবি না? প্রিয়া অবাক হলো। বড় আম্মু কি তাহলে বুঝে গেছে প্রিয়ার কাজ যে এটা? বুঝলেও কি রাজি হয়েছে, এটাই অনেক। প্রিয়ার আম্মু রুবেলা আফসানা বেগমের কথায় উত্তরে বলল, আপু থাকুক না, এখন শাকিলের বিয়েটা হোক। প্রিয়া হালকা হাসলো, তারপর ওর আম্মুকে বলল। আহা, আম্মু বলুক না, বড় আম্মু কি আবদার? আফসানা বেগম মুচকি হেসে বলল, আমি চাই তুই তোর সখীরে বিয়ের সাথে নিজের বিয়েটাও করে ফেল। শিহাব আবারও হোঁচট খেল মায়ের কথা। তাহলে কি মা প্রিয়ার জন্য কোনো ছেলে ঠিক করে রেখেছে? অস্থির হয়ে উঠল মন। প্রিয়া শিহাবের দিকে তাকিয়ে দেখল শিহাব ওর দিকে করুণ চোখে তাকিয়ে আছে। প্রিয়া মুচকি হেসে আফসানা বেগমের কথায় সম্মতি দিলেন। কালকে রাতে সবার খাওয়া দাওয়া শেষে শিহাব গিয়েছিল ওর নানি ফুলবানুর রুমে। সাথে নানা রাশিম চৌধুরীও ছিল। নারীর কাছে গিয়ে বলল, নানি, তুমি না চেয়েছিলে প্রিয়ার সাথে আমার বিয়ে দিতে? আমি রাজি। ফুলবানু কিছু বলতে যাবে তখনই ঘরে প্রিয়া আর ইমন আসে। প্রিয়া শুনেছে শিহাবের কথা, সাথে ইমনও। তবে না শোনার ভান করে নানির পাশে গিয়ে বসলো। শিহাবকে বলল, তুই এখানে কি করছিস? শিহাব আলতো হেসে বলল। এমনি। প্রিয়া শিহাবের থেকে চোখ সরিয়ে নানির দিকে তাকালো, বলল, নানি, আমার একটা আবদার আছে, রাখবে? প্রিয়ার নানি ফুলবানু হাসল। রাশিম চৌধুরী বলল, তোর কোনো আবদার অপূর্ণ রেখেছি? প্রিয়া হালকা হেসে বলল, তাই তো আরেকটা আবদার করতে এসেছি। বল শুনি কি আবদার? আমি চাই আমার বান্ধবী সুভার সাথে শাকিল ভাইয়ের বিয়ে দিতে। তা দেওয়া যায়, কিন্তু শাকিল কি রাজি হবে? আর আর কিছুই না, ওদের দুজনকে রাজি করানোর দায়িত্ব আমার। তুমি শুধু সকালে সবার কানে তুলে দিবা কথাটা। ঠিক আছে। শিহাব হা হয়ে আছে। ওর কথার কোনো দাম দিল না। নাতিনের কথা আগে শুনল। প্রিয়া ইমনকে নিয়ে চলে গেল। শিহাব করুণ চোখে তাকিয়ে ফুলবানুকে বলল, নানি, আমাদের বিয়ের কথাটা বইল। হ্যাঁ, আচ্ছা। শিহাব খুশি হয়ে গেল, জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ বুড়ি। শিহাব চলে যাওয়ার সময় আফসানা বেগম নিজের মা বাবার রুমে আসলো। শিহাবকে যেতে দেখেছে তিনি, তাই তার মাকে জিজ্ঞেস করো কি বলে গেছে শিহাব। ফুলবানু হেসে বলল পুরো কাহিনী। কথা ছিল মেহেরুনের বিয়ের পর গ্রামে ফিরে যাওয়া, তাই আজকে বিকেলে চলে যাবে আফসানা বেগম নিজের স্বামীর সাথে শাকিলের বিয়ের আলোচনা করে অতঃপর কল করে জানিয়ে দেবেন বলেছে। শিফাতকে নিয়ে নিচে নেমে এলো আফসানা বেগম। শিফাত অনেক আনন্দ করেছে এই কয়েকদিন। ওইখানে তো কেউ নেই, শুধু আফসানা বেগম আর তার স্বামী ছাড়া। ছেলেটা খেলা করে মায়ের সাথে, তবুও এত মানুষ রেখে যেতে ইচ্ছে করছে না সিফাতে। কান্না করছে যাবে না বলে। প্রিয়া শিহাব চলে এসেছে কলেজ থেকে। ইমন আজকে যায়নি পেট ব্যথার অজুহাত দিয়ে। ওরা ফ্রেশ হয়ে নিচে আসলো। সিফাতের দিকে এগিয়ে গিয়ে কোলে তুলে নিল শিহাব। ছোট ভাইকে অনেক ভালোবাসে শিহাব, আদর করে বলল, এখন আম্মুর সাথে যাও ভাইয়া। আমি, প্রিয়া, ইমন, শাকিল ভাইয়ের সাথে নতুন ভাবিকে নিয়ে পরে যাব, ঠিক আছে? সিফাত মাথা ডানে বামে ঘুরিয়ে বলল, না, এখন আমাদের সাথে চল প্লিজ। প্রিয়া এগিয়ে এসে গালে হাত রেখে বলল, আমরা যাব তো পাখি, কিন্তু আমাদের এক্সাম আছে। এক্সাম না দিলে আমরা ফেল করব, তারপর আমাদেরকে বকা দিবে স্যার। তাই পরের মাসের ছুটিতে আমরা অবশ্যই যাব। হ্যাঁ, সত্যি যাবে তো? প্রিয়া গাল টেনে দিয়ে বলল। শিহাব তাকালো ভাইয়ের পানে। শিহাবের কথা শুনলো না, অথচ প্রিয়ার কথা শুনলো। কি আর করার, কেউ ওর কথার পাত্তাও দেয় না। কালকে নানি বিয়েও দিল না, আজকে ভাই। আবার আম্মু প্রিয়ার বিয়ে ঠিক করেছে, বা ভালোই। শিহাবের কোনোই মূল্য নেই। কান্না করতে মন যাচ্ছে, কিন্তু কান্না করলে না সবার সামনে কান্না করা যাবে না। প্রিয়ার সামনে তো নাই, তারপর দেখা যাবে সারা জীবন এই কথা বলে বেড়াবে। না না, এই ভুল করা যাবে না। তাই কান্না গিলে নিল। সময় বয়ে যায় অবিরত। দেখতে দেখতে শেষ হয়ে গেল একটি মাস। প্রিয়াদের পরীক্ষাও শেষ হয়ে গেছে। আফসানা বেগম তার স্বামীর সাথে কথা বলে বিয়ের তারিখ ঠিক করেছে। আর 2 দিন পর শাকিলের বিয়ে। মেহেরুন এসেছে কালকে ওর স্বামীকে নিয়ে। আজকে সবাই মিলে গ্রামে যাবে।
গন্তব্য প্রিয়ার খালামণি আফসানা বেগমের বাসা। শুভা আর ওর আব্বুও যাবে, সাথে কেউ নেই, তাদের আলাদা অনুষ্ঠান কি করবে? শাকিল বলেছে বিয়ের পর শুভার বাবাকে নিজেদের সাথেই রাখবে। গাড়ি এসে থামলো গন্তব্যস্থলে। গাড়ি থেকে নেমেই প্রিয়া সবাইকে রেখেই ছুটলো বাড়ির ভেতরে। গিয়ে দেখে আফসানা বেগম আর খালু সোফায় বসে আছে। সিফাত সোফায় এক কাত হয়ে শুয়ে আছে। প্রিয়াকে দেখে উঠে দাঁড়ালো। আফসানা বেগম প্রিয়াকে জড়িয়ে ধরো, বড় আম্মুকে বলে, কেমন আছো তোমরা? আফসানা বেগম হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। বড় মাকে ছেড়ে বড় বাবার সাথে কৌশলাদি বিনিময় করে সিফাতকে সোফায় দাঁড় করিয়ে জড়িয়ে ধরে বলে, কেমন আছো ভাইয়া পাখি? ভালো আছি আপু, তোমাকে অনেক মিস করছি। এতক্ষণে বাকি সবাই ভেতরে চলে এসেছে। শিহাব সিফাতের কথাটা শুনে জিজ্ঞেস করলো, শুধু প্রিয়া আবুকে মিস করছো, আমাদেরকে করনি? সিফাত প্রিয়াকে ছেড়ে আঙুল দিয়ে সাইজ একটু দেখিয়ে বলল, তোমাদেরকে একটু মিস করছি। অতঃপর দুই হাত মেলে দিয়ে বলল, আর প্রিয়া আপুকে এতগুলো। সিফাতের কথা শুনে সবাই হেসে দিল। শিহাব গাল ফুলিয়ে তাকিয়ে থাকলো। বলা বাহুল্য, কালকে আসবে শাকিল, মানে বিয়ের একদিন আগে। যদিও সবার সাথে আসার কথা ছিল, কিন্তু কাজের জন্য আসতে পারেনি। সারাটা দিন হাসি হাসি কেটে গেল সবার। রাতে শিহাব আসলো নিজের মায়ের রুমে। আফসানা বেগম শোবার জন্যে বিছানা গোছাচ্ছিল। শিহাবকে দেখে আসতে বলে শিহাবের বাবা বিছানার পাশে চেয়ারে বসে আছে। আফসানা বুঝলেন ছেলে কি বলতে এসেছে, কিন্তু কিছু বললেন না। ছেলেটাকে কথা বলার সুযোগ দিলেন। একটু সময় নিয়ে শিহাব বলল, আম্মু, বল। আসলে আসলে নকলে না করে বলে ফেল, কি বলবে? প্রিয়ার বিয়েটা কার সাথে দেবে? সেইটা তো প্রিয়াও জানে না। বিয়ের দিন যার সাথে বিয়ে করতে বলবো তাকেই বিয়ে করে ফেলবে। তোর মতো তো বিয়াদব না, বড়দের সিদ্ধান্ত মুখের ওপর না করে দিবে। শিহাবের মনক্ষুণ্ণ হলো। করুণ কণ্ঠে মাকে ডাক দিল আব্বু বলে। শিহাবের আব্বু বললেন, শিহাব, অন্য কোনো কথা থাকলে বলো, তোমার আম্মু মনে হয় না এই বিষয় নিয়ে কোনো কথা বলবে। শিহাব আর না পেরে কেঁদে দিল। কিছু কিছু মেয়েরা ছেলেদের মতো কঠিন হৃদয়ের হয়, আবার কিছু কিছু ছেলেরা মেয়েদের মতো কোমল হয়, খুব অল্পতেই কষ্ট পায়। শিহাব তাদের মধ্যে একজন। তবে কষ্টটা তো একটু না অনেক। নিজের প্রিয় মানুষের বিয়ে অন্য কারোর সাথে হবে, এইটা কেউ মেনে নিতে পারে না। শিহাবও পারেনি। ছেলেকে কান্না করতে দেখেও স্বাভাবিক কণ্ঠে আফসানা বেগম জিজ্ঞেস করলেন, ও মা, বিয়ে দিব প্রিয়ার, কান্না করছো তুমি? আম্মু, আব্বু, আমি প্রিয়াকে বিয়ে করতে চাই, ওকে আমি ভালোবাসি। কবে থেকে ভালোবাসো? শিহাব মুখ হেঁচকি তুলে বলল, 1 বছরের বেশি সময় ধরে। আফসানা সারবা বললেন, কিন্তু কিছু করার নেই, ছেলেদের বাড়ির লোকেদের কথা দিয়ে দিয়েছি। কিন্তু কোনো কিন্তু না শিহাব, আমি আর কিছুই করতে পারবো না। প্রিয়া আমি যাকে বলবো তাকেই বিয়ে করবে। শিহাব বিনা বাক্যে প্রস্থান করল। সকাল 6টা। গ্রামের সকলের পরিবেশ উপভোগ করার জন্য প্রিয়া বের হয়েছে। শুভা কালকে অনেক রাত করে ঘুমিয়েছে, তাই আর সকালে ওঠেনি। প্রিয়া একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখল পুকুর পাড়ে শিহাব মাথা নিচু করে বসে আছে। প্রিয়া গিয়ে পাশে দাঁড়ালো, বলল, কিরে সকাল সকাল তুই এখানে? প্রিয়ার কণ্ঠ শুনে দ্রুত উঠে দাঁড়ালো শিহাব। করুণ কণ্ঠে বলল, প্রিয়া সত্যি কি মায়ের কথা অন্যত্র বিয়ে করবে? কি করব বল, সবাই আমার কত শত আবদার পূরণ করে, তাহলে তাদের আবদার আমি ফেলি কি করে? শিহাব প্রিয়ার হাত ধরে কাঁদো কাঁদো স্বরে বলল, এমন করিস না প্রিয়া, তোকে ছাড়া আমি কিভাবে থাকবো বল? ছোট থেকে একসাথে বড় হয়েছে, একসাথে খেয়েছে পড়েছে, সে তোকে ছাড়া আমি কিভাবে থাকবো বল? তুই কিভাবে থাকবি আমাকে ছাড়া? তুই তো আমাকে ভালোবাসিস, তাই না? শান্ত হ শিহাব, দেখ এখানে আমার কিছুই করার নেই। বড়মুর কথার বাইরে কোনো কথা আমি বলতে পারবো না। শিহাব আর কিছু বলল না, পাশ কাটিয়ে চলে গেল। কি করবে কি বলবে বুঝতে পারছে না। প্রিয়া যাওয়ার পানে তাকিয়ে রইল। আজকে শাকিলের বিয়ে, কালকে শাকিল চলে এসেছে। সারাদিন শিহাবের কোনো খবর পায়নি প্রিয়া। একটু পরে বিয়ে পড়ানো হবে। নিজের ভাইয়ের বিয়ে না এসে তো উপায় নেই। কোথায় শিহাব? ফোন অফ। খুঁজতে বের হওয়ার আগেই শিহাব উপস্থিত হলো সবার মাঝে এসে দাঁড়ায়। ছেলেটাকে কেমন এলোমেলো লাগছে। পরনে কালো জিন্সের প্যান্ট আর টি শার্ট, চোখগুলো লাল, চুলগুলো অবহেলায় কপালের কাছে পড়ে আছে। সবার মাঝে প্রিয়াকে খুঁজে শিহাব দেখতে পায় শুভার পাশে বসে আছে। প্রিয়ার দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসলো। প্রিয়ার চোখে চোখ রেখে বলল, প্রিয়া, ও প্রিয়া, তোর আমার বউ বানাবো প্রিয়া, আমার মনের রানী করে রাখবো তোকে। তুই একটাবার আমার হয়েছে,
প্রিয়া আলতো হেসে বলল। তোকে একটা শর্ত পূরণ করার কথা বলেছিলাম, মনে আছে? শিহাব উপর নিচ মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ মনে আছে, তোর সব শর্ত আমি কবুল করব, কিন্তু তুই শুধু আমার হয়ে থাকবি। বল, আমার বউ হবি, অন্য কারো না। বল। শর্ত হলো আমাকে ছেড়ে। শিহাব পুরো কথা না শুনেই বলল। প্লিজ প্রিয়া, আমি তোর সব শর্ত মানতে রাজি, কিন্তু তুই এটা বলিস না তোকে ছাড়া থাকতে। আমি পারবো না প্রিয়া, এলোমেলো হয়ে যাবো আমি। আচ্ছা শর্ত পরে বলবো, উঠে আয়, আগে বিয়েটা করি। প্রিয়ার কথায় প্রিয়ার পরিবারের সবাই খুশিতে হাততালি দিয়েছে। আত্মীয় স্বজন অবাক হয়ে তাকিয়ে আছে, সাথে অবাক হয়েছে শিহাব নিজেও। তাহলে ঠিক করা পাত্রে কি হবে? যা ইচ্ছে তাই হোক, আগে বিয়ে করি। আগে শাকিরের শোভার বিয়েটা হলো, অতপর শিহাব আর প্রিয়া। রাত 12টা। সব নিয়ম কানুন মেনে আত্মীয় স্বজনদের বিদায় দিয়ে ঘরে আসে দুইজন। ফ্রেশ হয়ে নফল নামাজ পড়ে নেয় 2 রাকাত। প্রিয়া বলার আগেই শিহাব বলে, চল ছাদে, জ্যোৎস্না বিলাস করবো। এই ইচ্ছেটাও প্রিয়ার ডায়েরিতে লেখা ছিল। প্রিয়া আর শিহাব ছাদে এসে দোলনায় বসে। প্রিয়া জিজ্ঞেস করে, তুই না সবার সামনে আমাকে বলেছিলি বিয়ে করবি না, তাহলে বিয়ে কেন করলি? শিহাব প্রিয়ার দিকে মুখ করে বলল, তুই আর কথা বলিস না। আমি সত্যিই ভেবেছিলাম তোকে আম্মু অন্য কারোর সাথে বিয়ে দেবে, কিন্তু আমি ভুল। তুই আর আম্মু মিলে আমাকে বোকা বানালি। তুই যেই দিন সবার সামনে বললি আমাকে বিয়ে করবি না, ওই দিন বড়ম্মা আমাকে একটা বুদ্ধি দেয়, যেন তুই সবার সামনে আমাকে বিয়ে করার কথা বলিস আর আমি যেন মন খারাপ না করি। তাই এই বুদ্ধিটা দিয়েছিল। আম্মু আমার কিন্তু ভালোবাসে তোকে বেশি। হিংসে হচ্ছে? না, তোকে সবাই ভালোবাসুক, আমার তাতে সমস্যা নেই। শুধু তুই আমাকে ভালোবাসলেই হবে। তুই জানলি কিভাবে আমি তোকে ভালোবাসি? আমি ওর 1 বছর আগে তুই ডায়েরি পড়েছে, কিন্তু তুই জানিস না, সেই দিন থেকে তোর প্রতি অন্যরকম একটা টান অনুভব করি। আমি ভেবেছিলাম তুই আমাকে বলবি তোর মনের কথা, কিন্তু না, আমাকে বলিস না। আমি চাইতাম তুই আগে বলবি, যেহেতু আগে তুই ভালোবেসেছিস, কিন্তু না, তাও বলিস না। অতপর আমি ভাবলাম প্রেম করে কারোর সাথে, তখন তো জেলাস হয়ে বলে দিবি, কিন্তু তাও করিস না। গাধা মেয়েরা কি আগে বলতে পারে নাকি? লজ্জা বলতে তো কিছু একটা আছে, তাই না? কিন্তু আমি জানি তুই নির্লজ্জ। প্রিয়ার রাগী চোখে তাকায় শিহাবের দিকে। শিহাব কথা ঘুরিয়ে জিজ্ঞেস করে, তোর শর্ত কি? আমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের সাথে প্রেম করা যাবে না, অন্য কোনো মেয়ের সাথে কথা বলাও যাবে না। আরে এসব ভালো লাগে? আমি তো আগে তোকে জেলাস করানোর জন্য করতাম। প্রিয়া শিহাবের চোখে চোখ রাখল, মুচকি হেসে বলল, আমি তোকে ভালোবাসি শিহাব। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে আমি শুধুমাত্র তোকেই ভালোবেসেছি। সেদিন জানতে পারলাম তুই আমাকে ভালোবাসিস, তখন থেকে একটু একটু করে তোকে ভালোবেসে ফেলেছি আমি। প্রিয়া শিহাবের কাঁধে মাথা রেখে চুপ করে রইল। কিছুক্ষণ পরে শিহাব আবার জিজ্ঞেস করল, তুই আমাকে ভালোবাসলে কিভাবে? সারাদিন তো সতীর মতো লেগেই থাকিস। সাথে সাথেই প্রিয়া জবাব দিল, সতীনের মতো নয়, কাঁঠালের আঠার মতো। ওই যে বলে না, পিরিতি কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। প্রিয়ার কথায় দুজনেই হেসে উঠল। সমাপ্ত।